যে আমাদের এই পেজে ছাত্র আছে বেশ কয়েকজনই, কিন্তু আজকে সবাই অ্যাটেন্ড করতে পারতেছে না। তার আমাদের কি অন্য ব্যাচের সাথে ক্লাস হচ্ছে? না না না, অন্য দুইজন ক্লাস করতেছে এই জায়গায়। আপনাদের স্যার হ্যাঁ, আমরা কি এই ক্লাসটা কি আমরা ভিডিও করতে পারবো স্যার? ভিডিও কি আমাদের ইচ্ছা হবে না আপনি আমি আপনি আমি রেকর্ড করি, আপনার করতে হবে না। জি স্যার, তাহলে ঠিক আছে। স্যার ওই রুমটা তো ছেড়ে দিচ্ছেন না, 10 নাম্বার ওইটা? না, আছে। ও, ভাড়া দেওয়া লাগে না স্যার এখন? ভাড়া টানতেছি 1.5 বছর যাবত, 1.5 বছর উপরে। ওখানে প্রজেক্টর সবই নিয়ে গেছেন বাসায় স্যার? প্রজেক্টর, স্মার্ট বোর্ড এগুলো বাসায় খুলে নিয়ে আসছি, কারণ ওইগুলো এতদিন ফেলে এখন নষ্ট হয়ে যাবে তো। জি স্যার। প্রজেক্টর, স্মার্ট বোর্ড, ইলেকট্রনিক যত জিনিস আছে খালি এসি ছাড়া সব খুলে ফেলছি। এসি ছাড়া সব খুলে ফেলছি, এগুলি গত বছরই খুলে ফেলছি। স্যার আমাদের তো বই কিনতে হবে না স্যার? এখন বই কোথায় পাবো স্যার? সব কাজ পরে, আগে ক্লাস করেন, সবাই সব পরে বলে দিব। আসেন আমরা শুরু করি। This meeting is being ওকে, লেটস, আমি স্ক্রিন শেয়ার করতেছি। সো দিস ইজ আসসালামু আলাইকুম। আজকে যে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি অন বিসিএস ইংলিশ ফর প্রিলিমিনারি প্রিপারেশন। দ্য চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, very important chapter. This is conditional sentence, very important chapter. এবং স্যার বলেন, একজন ভাইয়া মিউট করেনি তো, একটু অসুবিধা হচ্ছে। সবাই মিউট করে রাখেন, হ্যাঁ মিউট করে রাখেন। মিরাজ ভাইও মিউট করে রাখেন। সবাই ক্লাস লেকচার শোনার সময় মিউট করে রাখেন, কথা বলার সময় মিউটটা খুলে কথা বলবেন। মিউট করে রাখলে অন্যদের জন্য সুবিধা হয়, একদম সাউন্ডলেস থাকে ক্লাসটা। হ্যাঁ, ওকে। সো conditional sentence is a very important chapter for job exam, especially we are talking on the on the job exam preparation. BCS বলেন, তার ঠিক পরপর ব্যাংকের কথা বলেন, সরকারি বেসরকারি ব্যাংকের কথা বলেন, এবং অন্যান্য চাকরি পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষার জন্য কন্ডিশনাল সেন্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অন্যান্য জায়গায় যখন কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিবেন, দেশে হোক বিদেশে হোক, কন্ডিশনাল সেন্টেন্স থাকেই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেই কয়েকটা চ্যাপ্টার থেকে সব সময় আপনি প্রশ্ন পাওয়ার আশা রাখতে পারেন, যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যেমন পার্টস অফ স্পিচ, পুরোটা মিলে একটা দুইটা কোশ্চেন থাকবেই। তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকেই ধরতে গেলে, একদম কম্পালসারি না, থাকেই ধরতে গেলে। কন্ডিশনাল সেন্টেন্স, কম্পারেটিভস, এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, আর কন্ডিশনাল আমাদের 10ম বিসিএস থেকে আমরা সাধারণত বিসিএস এর রেকর্ড থাকে আমাদের আছে, যে রেকর্ড গুলোর উপর আমরা, রেকর্ড বলতে বইপত্রের 10ম বিসিএস থেকে আসে, থেকে পর্যন্ত ছেলেপেলেরা প্রিপারেশনে, আগের বিসিএস গুলো কমপ্লিট ফরম্যাটে ছিল না। এই জন্য 10ম বিসিএস এর সর্বপ্রথম কোশ্চেনটা যেটা আসছে সেটাই ছিল কন্ডিশনাল সেন্টেন্স। 10ম বিসিএস এর ইংলিশের সর্বপ্রথম কোশ্চেনটা যেটা আসছে সেটাই কন্ডিশনাল সেন্টেন্স, আর আজ অবধি তো আসতেছি। তো কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস, ভালোভাবে আমার কথাগুলো শুনেন। কন্ডিশনাল সেন্টেন্স কি জিনিস? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশন মিন্স কি? শর্ত। কন্ডিশন হচ্ছে, কন্ডিশন কথার অর্থ হচ্ছে একটা শর্ত, একটা শর্ত দেওয়া আছে, শর্ত। যেমন আমি যদি বলি, আমাদের দল যদি এখন খুব ভালোভাবে প্র্যাকটিস করে আগামী বিশ্বকাপে ভালো করবে ইনশাল্লাহ, খুব
খুবই ভালো করবে। আমাদের দলের এখন অবস্থান ভালো। আমাদের দল যদি এখন খুব ভালোভাবে প্র্যাকটিস করে আগামী বিশ্বকাপে অবশ্যই ভালো করবে, এটাও বলতে পারি। ভালো করতে পারে তাও বলতে পারি। যাই হোক, আমাদের দল যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে আগামী বিশ্বকাপে ভালো করবে। আরেকটা কথা বলতেছি, যদি আমি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। যদি আমি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। ২ সপ্তাহ পরে যদি লকডাউন উঠে যায় তাহলে আমরা আবার কাজে যোগদান করব। ২ সপ্তাহ পরে যদি লকডাউন উঠে যায় তাহলে আমরা আবার কাজে যোগদান করব। এই যে ৩টা কথা বললাম, ৩টা কথার সাথেই শর্ত জড়িত আছে। প্রথম কথাটা কি ছিল? প্রথম কথাটা ছিল যে আমাদের দল যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করে আগামী বিশ্বকাপে ভালো করবে। তাহলে আগামী বিশ্বকাপে ভালো করা নির্ভর করতেছে কিসের উপরে? ভালোভাবে প্র্যাকটিস করার উপরে। যদি আমাদের দল ভালোভাবে প্র্যাকটিস করে, এই যদি দিয়ে যে কথাটা শুরু হয়েছে এইটা হচ্ছে শর্ত। এই শর্তটা যদি ঘটে দ্যাট মিনস আমাদের বাংলাদেশ যদি ভালোভাবে প্র্যাকটিস করে আগামী বিশ্বকাপে ভালো করবে। তাহলে আগামী বিশ্বকাপে ভালো করে নির্ভর করতেছে ভালোভাবে প্র্যাকটিস করার উপরে। এই যদিওয়ালা কথাটা হচ্ছে শর্ত। শর্তটা ঘটলে পরের কাজটা ঘটবে, শর্তটা না ঘটলে পরের কাজটা ঘটবে না। ঠিক তেমনি পরের কথা আমি বলেছিলাম, কি বলেছিলাম যেন? যদি আমি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। তাহলে আমার গ্রামের বাড়ি যাওয়া নির্ভর করতেছে কিসের উপরে? যদি ছুটি পাই, ছুটি পাওয়ার উপরে। তাহলে ছুটি পেলে যাব, ছুটি না পেলে যাব না। তাহলে যদি ছুটি পাই এটা হচ্ছে শর্ত, আর আমার গ্রামের বাড়ি যাব এটা শর্তের অধীনস্থ কথা। পরের বাক্যটা আমি বলেছিলাম যে যদি ২ সপ্তাহ পরে লকডাউনটা উঠে যায় তাহলে আমরা আবার কাজে যোগদান করব। তাহলে আমাদের কাজে যোগদান করাটা নির্ভর করতেছে কিসের উপরে? যদি লকডাউনটা উঠে যায়। তাহলে যদি লকডাউনটা উঠে যায় এটা হচ্ছে শর্ত, আর এটা যদি ঘটে তাহলে আমরা কাজে যোগদান করব, পরের কাজটা ঘটবে। তাহলে শর্তটা ঘটলে পরের কাজটা ঘটবে, শর্তটা না ঘটলে পরের কাজটা ঘটবে না। এই ৩টা কথার সাথে ৩টা শর্ত জড়িত আছে। প্রথম কথার শর্ত হচ্ছে যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে, দ্বিতীয় কথার শর্ত হচ্ছে যদি আমি ছুটি পাই, তৃতীয় কথার শর্ত হচ্ছে যদি লকডাউন উঠে যায়। এই ৩টা শর্ত যদি ঘটে যার যার পরের কাজগুলো ঘটবে, শর্তটা না ঘটলে পরের কাজগুলো ঘটবে না। এই শর্ত সহ পরের কাজটা, এই ২টা বাক্যকে একসাথে টোটাল বাক্যটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। শর্ত সহ শর্তওয়ালা বাক্যটা এবং তার পরের বাক্যটা শর্তের অধীনস্থ বাক্যটা, ২টা বাক্যকে একসাথে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স গুলোর প্যাটার্ন কি, তার কাল কিভাবে নির্বাচন করতে হয়, তার ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন গুলি বা স্ট্রাকচার গুলি কি হবে, এইগুলোর উপর থেকে কি ধরনের প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলো এ যাবত এই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে এসেছে, কোন কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি ধরনের, তার উপরে কি কি প্রশ্নগুলো এসেছে, তারই টোটাল প্রিপারেশন আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। এবার আসেন দেখি কন্ডিশনাল সেন্টেন্সের আমরা প্রকারভেদগুলো দেখি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, প্রথমে মূলত কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ২ রকমের। কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখবেন সবাই, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ২ রকমের। প্রথম কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, পরে হচ্ছে রিয়েল কন্ডিশনাল সেন্টেন্স ২ রকমের। প্রথম হচ্ছে রিয়েল কন্ডিশনাল, পরেরটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আরটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। এইগুলি নিয়ে ব্যাখ্যা সামনে দেখবো। আমি জাস্ট করব এটা স্ট্রাকচারটা আপনাকে দেখাইনি, এই প্রকারভেদগুলি কি রকম। রিয়েল কন্ডিশনাল আবার ২ রকমের। রিয়েল কন্ডিশনাল আবার ২ রকমের। একটা হচ্ছে ফ্যাকচুয়াল এন্ড হ্যাবিচুয়াল। ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল কি জিনিস একটু পরে বোঝাচ্ছি। আরেকটা হচ্ছে ফিউচার পসিবল, ভবিষ্যতের সম্ভাবনা। এটা হচ্ছে ফিউচার পসিবল। হ্যাঁ, এরপরে হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল ২ রকমের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। একটা হচ্ছে প্রেজেন্ট এন্ড ফিউচার, আরেকটা হচ্ছে পাস্ট। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স মূলত ২ ধরনের, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার ২টা অংশ আছে, একটা হচ্ছে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনাল ২টা জিনিস আছে, একটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। এই জিনিসগুলো কি এবং তাদের ব্যাখ্যা কি, তাদের ডেফিনেশন কি, কোন ধরনের কথাগুলো ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালে পড়ে, কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো ফিউচার পসিবল এর মধ্যে পড়ে, কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যে পড়ে, কোন ধরনের কন্ডিশনাল সেন্টেন্স গুলো পাস্টের মধ্যে পড়ে, সেটা আমরা আজকে এই জিনিসগুলো দেখব। এছাড়াও আরেকটা মাঝে মধ্যে দেখা যায়, তবে বিসিএস এ খুব একটা দেখা যায় না এই পর্যন্ত, ব্যাংকে ১ বার ২ বার দেখা গেছে। আর যারা আইবিএ তে পরীক্ষা দিবেন অথবা বিআইবিএম এ পরীক্ষা দিবেন তাদের জন্য খুব জরুরি মিক্সড কন্ডিশনাল কখন আসে। মিক্সড কন্ডিশনাল বুঝতে হলে অবশ্যই বাক্যের কনটেক্সটটা খুব ভালোভাবে বুঝতে হয়, তখন আপনি মিক্সড কন্ডিশনাল ইউজ করতে পারবেন। হ্যাঁ, মিক্সড কন্ডিশনাল কি জিনিস তাও আমরা পরে দেখবো ইনশাল্লাহ। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স।
এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমরা এই প্রকার ব্যাখ্যা খুব ভালোভাবে জেনে রাখি। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই রকম, একটা রিয়েল কন্ডিশনাল, একটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশন দুই রকমের, একটা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, একটা ফিউচার পসিবল। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন। আমি বারবারই এগুলি আপনার সামনে উপস্থাপন করে করে বর্ণনা করবো একটু পরে, অতএব আপনারা একটু দেখে রাখলেই হবে। প্রেজেন্ট আর আনরিয়েল কন্ডিশনাল দুই রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, একটা পাস্ট। এবার আসেন দেখি রিয়েল কন্ডিশনাল কি জিনিস। রিয়েল কন্ডিশনাল হচ্ছে যেই কথাগুলোর মধ্যে বাস্তবতা আছে, বাস্তবতা আছে। প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটা ঘটে। প্রথম শর্তটা যদি ঘটে, প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটাও ঘটে। প্রথম শর্তটা যদি ঘটে, আমি সংক্ষেপে লিখতেছি, একটু পরে আপনাকে আমি লেসনে নিয়ে যাচ্ছি, জাস্ট খালি কথাটা বোঝানোর জন্য বলতেছি। প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটাও ঘটে। রেগুলার অ্যাকশন দুইটাই সিম্পল প্রেজেন্ট, দুইটাই সিম্পল প্রেজেন্ট। প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটাও ঘটে, দুইটাই ঘটে, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট। আর ফিউচার পসিবলটা হচ্ছে প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটা ঘটবে। ঘটবে হতে পারে, ঘটতে পারে হতে পারে, ঘটতেও পারে হতে পারে, অবশ্যই ঘটবে। চারটা কন্ডিশনের মধ্যে আসবে, চারটা স্ট্রাকচারের মধ্যে আছে। প্রথম শর্তটা যদি ঘটে, পরের শর্তটা ঘটবে, ঘটতে পারে, ঘটতেও পারে, অবশ্যই ঘটবে। এই জিনিসগুলোই আমরা দেখবো এখন রিয়েল কন্ডিশনাল। এবার আসেন দেখি রিয়েল কন্ডিশনাল কি জিনিস। রিয়েল কন্ডিশনাল হচ্ছে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল। ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল বলতে আমি বোঝাতে চাচ্ছি শর্তওয়ালা কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে, শর্তের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। এটা গ্রামার স্ট্রাকচারটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম। পরেরটা, পরের শর্তের অধীনস্থ যে কথাটা থাকবে সেটাও হবে ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট। মানে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট। ইফ শর্তটা, ইফ এর পরে যে বাক্যটা আছে, ইফ ওয়ালা বাক্যটা, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটাও সচরাচর কথা, এটাও সচরাচর কথা। কি রকমের কথা? রিয়েল কন্ডিশনাল। রিয়েলটা আমি যখন বাক্যগুলো উদাহরণ দিয়ে ব্যাখ্যা যাব, তখন রিয়েলের ব্যাখ্যাটা আপনি বুঝবেন। আমি বলতেছি, যদি আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, যদি আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, তাহলে বাহিরে বেড়াতে যাই। যদি আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, তাহলে বাহিরে বেড়াতে যাই। তার মানে আমি ভোরে ঘুম থেকে উঠি, এইটাও প্রেজেন্ট টেন্স। আর উঠলে যাই, আমি যাই, আমি যাব বলি নাই, কিন্তু আমি বলতেছি কি আমি যাই, এইটাও প্রেজেন্ট টেন্স। যদি আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, তাহলে বাহিরে বেড়াতে যাই। সে যদি কখনো মিরপুরে আসে, আমার সাথে দেখা করে। সে যদি কখনো মিরপুরে আসে, আমার সাথে দেখা করে। তার মানে সে মিরপুরে আসলে দেখা করে, মিরপুরে না আসলে দেখা করে না। তার মানে প্রথম কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় কথাটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার যদি সকালবেলা ক্লাস থাকে, তাহলে আমি জিমে যাই বিকেল বেলা। যদি আমার সকালে ক্লাস থাকে, তাহলে আমি বিকেলে জিমে যাই। আর যদি আমার বিকেলে ক্লাস থাকে, তাহলে আমি সকালে জিমে যাই। তাহলে আমি যাই, আমার ক্লাস থাকে, এটাও প্রেজেন্ট টেন্স, আমি জিমে যাই, এটাও প্রেজেন্ট টেন্স। তার মানে ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল হচ্ছে, দেখেন, আমি জিমে যাই, হ্যাঁ, আমি বাহিরে বেড়াতে যাই, সে আমাকে দেখতে আসে, এগুলি সব ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল অ্যাকশন, দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে আমরা মনে রাখবো রিয়েল কন্ডিশনালের ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের মধ্যে ইফ ওয়ালা কথাটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের কথাটাও হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমি ভোরে ঘুম থেকে উঠি, ইফ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই গো আউট ফর এ ওয়াক, আমি বাহিরে বেড়াতে যাই। আই গো আউট ফর আ ওয়াক, আমি বাহিরে বেড়াতে যাই। যদি সে কখনো মিরপুরে আসে, ইফ হি এভার কামস টু মিরপুর, if he ever comes to মিরপুর, he pays me a visit, সে আমাকে দেখতে আসে। he pays me a visit, সে আমাকে দেখতে আসে। অথবা he comes to see me, যেটাই বলি। আমার যদি সকালবেলা ক্লাস থাকে, if I have online classes at morning, I go to gym at afternoon, আমি বিকেলবেলা জিমে যাই। অথবা if I have the class at evening, I go to gym at morning, আমি জিমে যাই, আমার ক্লাস থেকে। সবই সিম্পল প্রেজেন্ট টেন্স। এইটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা এটা দিয়ে আপনারা মনে রাখবেন সবসময়। ইফ এর পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্তের অধীনে আমি দুইটা পার্সন চেঞ্জ করে দিয়েছি, প্রথমটা আই দিয়ে রেখেছি, পরেরটা ইউ দিয়ে। এগুলো যে বিভিন্ন সাবজেক্ট বসাইলে আই এর জায়গায় বসবে, ইউর জায়গায় বসবে। এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা কথা বলতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু ইম্পারেটিভের বাক্যগুলো আসে না, রিকোয়েস্টের বাক্য,
হুকুমের বাক্য, ওয়ার্ডারের বাক্যগুলো আসে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যেহেতু রিকোয়েস্ট, ওয়ার্ডার, হুকুম এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলো আসে, সেহেতু এই জায়গায় ওই বাক্যগুলো হতে পারে। এই জন্য আমি প্লিজ দিয়ে আমরা কাউকে যখন আদেশ করি বা রিকোয়েস্ট করি, হুকুম করি, সাধারণত আমরা ইউটা কমান্ডের বেলা উজ্জ্ব রাখি, সে জায়গায় আমরা নাও রাখতে পারি। আমি বলতেছি, যেমন আমি আগের বাক্যগুলো ছিল আমার এই প্যাটার্নের মধ্যে, ইফ আই গেট আপ, এই দেখেন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে দেখেন প্রেজেন্ট ফর্ম, ইফ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আই গো আউট ফর এ ওয়াক, আমি বাইরে বেড়াতে যাই। পরেরটা বলতেছি, ইফ হি কামস, ইফ হি এভার কামস টু মিরপুর, সে যদি কখনো মিরপুরে আসে, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কামটা হয়ে গেছে কামস, হি পেজ মি এ ভিজিট, সে আমাকে দেখতে আসে, অথবা হি কামস টু সি মি। if I have if I have if I have morning classes I go to gym at afternoon, আমি জিমে যাই আফটারনুনে, দুইটাই কি প্রেজেন্ট, দুইটাই ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার এইটার মধ্যে উদাহরণ বলতেছি এই শোনো, তুমি যদি নিউ মার্কেট যাও আমার জন্য ওই বইটা কিনে নিয়ে আসো, ইফ ইউ গো টু নিউ মার্কেট প্লিজ ব্রিং মি দিস বুক, আমার জন্য বইটা নিয়ে আসো, প্লিজ ব্রিং মি দিস বুক, আমার জন্য বইটা নিয়ে আসো। তো সে ফোন করলে তুমি আমাকে বলো, প্লিজ আমাকে বলো, ইফ হি কলস ইউ প্লিজ টেল মি, ইফ হি কলস ইউ প্লিজ টেল মি। তার মানে কি, রিয়েল, কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল এর মধ্যে এই দুইটা প্যাটার্নে কথা হবে সবসময়। এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, এইটারই গ্রামার স্ট্রাকচার হুবহু এইটা, মানে গ্রামার স্ট্রাকচারটাকে আমি বাক্যের প্যাটার্নে এনে দেখালাম। আসেন আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেখাই, এক্সাম্পল গুলো দেখি। If I have time, I go to gym. যদি আমি সময় পাই আমি জিমে যাই। দেখেন if I have time, present indefinite tense. I go to gym, present indefinite tense. If I get time in the evening, আমি যদি বিকেল বেলা সময় পাই, I usually go for a walk. আমি সাধারণত বাহিরে বেড়াতে যাই, হাঁটতে যাই। তার মানে কি, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখেন, ইফ দ্য ডক্টর হ্যাজ মর্নিং অফিস আওয়ার হি ভিজিটস হিজ পেশেন্ট এট আফটারনুন, যদি ডাক্তারে দেখে হ্যাবের জায়গায় ডক্টরের জন্য হ্যাবটা হ্যাজ হয়ে গেছে, ইফ দ্য ডক্টর হ্যাজ মর্নিং অফিস আওয়ার, ডাক্তার সাহেবের যদি সকালবেলা অফিস আওয়ার থাকে, হি ভিজিটস হিজ পেশেন্ট এট আফটারনুন, সে বিকালবেলা তার পেশেন্টদেরকে ভিজিট করে। ইফ ইউ সি মেরি, ইফ ইউ সি মারিয়া, যদি তুমি মারিয়াকে দেখো, ইফ ইউ সি মারিয়া, এটা দিয়ে বানানো হয়েছে, প্লিজ আস্ক হার টু কল মি, তাকে বলো আমাকে কল করতে। ইফ ইউ সি মারিয়া প্লিজ আস্ক হার, প্লিজ এই জায়গায় আস্ক, প্লিজ আস্ক হার টু কল মি। এবার হচ্ছে প্লিজ টেল মি ইফ ইউ হিয়ার ফ্রম মম, মা বললে আমাকে তুমি বলো, মা ডাকলে বা মা বললে আমাকে তুমি বলো। ইফ ইউ হিয়ার ফ্রম মানে মার কাছ থেকে যদি তুমি শুনো, মানে মা যদি বলে প্লিজ টেল মি ইফ ইউ হিয়ার ফ্রম মম, তার মানে এই কথাটাকে ঘুরিয়ে আমি আগে নিয়ে গেছি, এটাকে শর্তওয়ালা কথাটা বাক্যের শুরুতেও থাকতে পারে, পরেও আসতে পারে, কোনো অসুবিধা নাই। এই দেখেন পরেরটা এরকম, আই অলওয়েজ সি আ মুভি, আমি সবসময় একটা মুভি দেখি, ইফ আই স্টে আপ এট নাইট, যদি আমি রাত্রে জেগে থাকি। আই অলওয়েজ সি আ মুভি, আমি সবসময় একটা মুভি দেখি, এই বাক্যটা এটাকে আগে রেখেছি আর এটাকে পরে নিয়েছি, সেটা কি, ইফ আই স্টে আপ এট নাইট, আমি যদি রাতে, স্টে আপ মানে রাতে জেগে থাকা আর কি, ইফ আই স্টে আপ এট নাইট, যদি আমি রাতে জেগে থাকি। She tries to pay me a visit. সে সবসময় আমাকে দেখতে আসতে চেষ্টা করে। If she ever comes to মিরপুর, যদি সে কখনো মিরপুরে আসে। If she ever comes, দেখে if অংশটা পরে নিয়ে এসেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে she tries to pay me a visit if she ever comes to মিরপুর। My dog always wakes me up if he hears the strange noise. আমার কুকুরটা সব সময় আমাকে ঘুম থেকে উঠাইয়া দেয় যদি সে কোনো অপরিচিত শব্দ শুনে। তাহলে দেখেন, my dog always wakes me up, এই যে দেখেন wakes me up, এটা if, এই দেখেন if অংশটা পরে চলে গেছে। he hears, যদি সে শুনে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স, hears strange noise, যদি সে অপরিচিত শব্দগুলো বা শব্দ শুনে। তাহলে my dog always wakes me up if he hears the strange noise। এই হচ্ছে আমাদের রিয়েল কন্ডিশনালের উদাহরণগুলো। রিয়েল কন্ডিশনাল শব্দ আমি সামারাইজ করতেছি। রিয়েল কন্ডিশনাল বলতে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম রিয়েল কন্ডিশনালের ইয়াটা হবে, ইফ অংশটাও প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশটাও প্রেজেন্ট টেন্স হবে, মানে দুইটাই সচরাচর বাক্যের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি হবে, কন্ডিশনটা সেট হবে। কন্ডিশন যেটা সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্ডিশনের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং এগুলি ভেরি ইম্পর্টেন্ট কথা, এই ধরনের কথাগুলি ভেরি ইম্পর্টেন্ট। তবে আশ্চর্যভাবে শুনবেন, কোন সরকারি চাকরি পরীক্ষা বিসিএস এখান থেকে কখনো কোনো প্রশ্ন আসে নাই, এত সুন্দর একটা জায়গা।
আমি তাহলে আমরা এখানে কি শিখলাম, এখানে শিখলাম আমরা এই জিনিসটা যে রিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল ইফ আই ডু ইউ ডু, ইফ আই ডু প্লিজ ডু। তাহলে আমাদের মূল প্যাটার্নটা কি ছিল, একটু আগে আমি যেটা রেখেছিলাম মূল প্যাটার্নটা ছিল এটা যে আমরা এটার মধ্যে রিয়েল কন্ডিশনালের মধ্যে আমরা ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালটা দেখলাম এতক্ষণ যাবত। এখন আমরা যাব ফিউচার পসিবল। এখন আমরা যাব কোথায়, ফিউচার পসিবল এটার মধ্যে যাব। এই আমরা রিয়েল কন্ডিশনারে একটা দেখেছি, এখন রিয়েল কন্ডিশনার আমরা আরেকটা দেখবো, ফিউচার পসিবল। আসেন দেখি আমরা পরেরটাতে যাই। ফিউচার রিয়েল কন্ডিশনার ফিউচার পসিবল। ফিউচার পসিবল তো বুঝছেন, এই যে এটা ফিউচার পসিবল, এই যে এটা ফিউচার পসিবল, এইটা এটা ফিউচার পসিবল। দুইটা অংশ, দুইটাটা আমরা দেখতেছি। ফিউচার পসিবল কি জিনিস, একটু আগে যে কথাগুলো বলেছি শর্তটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্তের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভালোভাবে খেয়াল করেন আমার কথা, ভালোভাবে খেয়াল করেন। শর্তটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, শর্তের অধীনস্থ কথাটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু শর্তের অধীনস্থ কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট না হইয়া ফিউচার হতে পারে। কেমন হইতে পারে, যেমন আগের যে আমি উদাহরণগুলো দিয়েছিলাম বা ক্লাসের শুরু করার সময় কন্ডিশনাল সেন্টেন্স, সেই উদাহরণগুলোর কথা খেয়াল করেন। যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে আগামী বিশ্বকাপে তারা ভালো করবে, ভবিষ্যতের কথা। যদি আমি ছুটি পাই, বাংলাদেশ দল যদি ভালোভাবে প্র্যাকটিস করে, অথবা যদি আমি ছুটি পাই, এই দুইটা কথা কিন্তু প্রেজেন্ট টেন্স। কিন্তু পরের কথাটা দেখেন ফিউচারে চলে গেছে, বাংলাদেশ দল ভালো আগামী বিশ্বকাপে ভালো করবে। ঠিক পরের কথাটা দেখেন, যদি আমি ছুটি পাই তাহলে তাহলে গ্রামের বাড়ি যাব। তাহলে আমি যদি ছুটি পাই প্রেজেন্ট টেন্স, যাবটা হচ্ছে ফিউচার টেন্স। এগুলি হাইপোথেটিক্যাল কন্ডিশন যেগুলো। পরেরটা বলেছিলাম কি, যদি লকডাউনটা 2 সপ্তাহ পরে উঠে যায় তাহলে আমরা আবার কাজে যোগদান করব। লকডাউনটা যদি উঠে যায় প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আর আমরা ক্লাসে কাজে যোগদান করব, এটা ফিউচারের মধ্যে চলে গেল। এই যে প্রথম অংশটা ইফ ওয়ালা কথাটা, শর্তটা সিম্পল প্রেজেন্টেই থাকবে, কিন্তু পরেরটা ফিউচারে চলে যাবে। তবে ফিউচারে আবার কয়েক ধরনের কথা আছে, সেটা একটু পরে দেখতেছি। এই যে প্রথমটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সই থাকবে, ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সই থাকবে, পরেরটা ফিউচারে চলে যাবে। কিরকম দেখেন গ্রামার স্ট্রাকচার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, একটু আগে যেটা দেখলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, কিন্তু পরেরটা কি হচ্ছে, উইলে চলে যাচ্ছে। অথবা কেন হতে পারে, আমি আমার ঠিক আছে আমি কিন্তু বাজাতে পারি, তার মানে কি এখনো বাজায় নেই, বাজাবো। আমি যেতে পারি, আমি যেতেও পারি, যদি ছুটি পাই বাড়ি যেতেও পারি, এটাও ভবিষ্যৎ। যদি ছুটি পাই অবশ্যই বাড়ি যাব, এটাও ভবিষ্যৎ। তার মানে পরের কথাগুলো অবশ্যই সবগুলো ভবিষ্যৎ। ইফ ওয়ালা অংশটা প্রেজেন্ট টেন্সই থাকবে, এইটা যদি ঘটে, একটু আগে যেটা বলেছিলাম, ইফ ওয়ালা অংশটা যদি ঘটে, পরের কথাটা ঘটবে, ঘটবে অথবা ঘটতে পারে, কেন, অথবা ঘটতেও পারে, মে অবশ্যই ঘটবে, অবশ্যই ঘটবে, মাস্ট। তার মানে ভালোভাবে খেয়াল রাখেন, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল স্ট্রাকচারটা সব সময় আপনি মনে রাখবেন। ইফ অংশটা প্রেজেন্ট টেন্সই থাকবে, ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সই থাকবে, কিন্তু পরে ক্লজটা উইল হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, মাস্ট হতে পারে। একেবারে মাথার মধ্যে বসে রাখবেন এই চারটা। কি রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলটা কি হতে পারে, কি হবে, ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই থাকবে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে, পরের কথাটা মোডালে যাবে, কি উইল ওয়ালা কথা হতে পারে, ক্যান, মে, মাস্ট। করব, করতে পারি, করতেও পারি, অবশ্যই ঘটবো, অবশ্যই করব। আর মোডালের পরে ভার্বের সব সময় বিএফ মানে বেস ফর্ম, আমি সংক্ষেপে লিখেছি যেহেতু জায়গা কমে জায়গায়। বিএফ মানে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। মনে রাখবেন মোডালের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে, মোডাল অক্সিলারির পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। তাইলে আমরা আবারও এটা দেখি, ইফ ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে মোডাল, কি উইল, ক্যান, মে, মাস্ট।
করব, করতে পারি, করতেও পারি, অবশ্যই করব। আমরা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটার দিকে তাকাই। ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা হবে ইফ ক্লাসটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরেরটা হবে উইল ওলা কথা। ইফ কথাটা হবে প্রেজেন্ট ইনফিনিট, পরেরটা ক্যান ওলা কথা বলে ইউ ক্যান ডু। ইফ ক্লাসটা হবে প্রেজেন্ট ইনফিনিট, পরেরটা মে ওলা কথা হতে পারে। ইফ ক্লাসটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট, পরেরটা মাস্ট ওলা কথা হতে পারে, মাস্ট। তার মানে ইফ ক্লাসটা সিম্পল প্রেজেন্ট টেন্স, পরেরটা উইল ক্যান মে মাস্টের বাক্য কি, উইল ক্যান মে মাস্টের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এগুলো বাংলাগুলো বলে দিই আপনাদেরকে। ইফ আই ডু, যদি আমি করি, তাহলে ইউ উইল ডু, তাহলে তুমি করবে। ইফ আই ডু, যদি আমি করি, ইউ ক্যান ডু, তুমি করতে পারো। ইফ আই ডু, যদি আমি করি, ইউ মে ডু, তুমি করতেও পারো, মে মানে সম্ভাবনা। ইফ আই ডু, যদি আমি করি, ইউ মাস্ট ডু, তুমি অবশ্যই করবে। যেমন আমি একটা উদাহরণ দেই, ইফ আই গেট দ্য লিভ, যদি আমি ছুটি পাই, আই উইল গো হোম, আমি বাড়ি যাব। ইফ আই গেট দ্য লিভ, যদি আমি ছুটি পাই, আই ক্যান গো হোম, আমি বাড়ি যেতে পারি। ইফ আই গেট লিভ, যদি আমি ছুটি পাই, আই মে গো হোম, আমি বাড়ি যেতেও পারি। ইফ আই গেট দ্য লিভ, যদি আমি ছুটি পাই, আই মাস্ট গো হোম, আমি অবশ্যই বাড়ি যাব। তারপরে দেখেন 3-4 ধরনের কথা এখানে আসতে পারে। মনে রাখবেন, একদম শক্তভাবে মনে রাখবেন, রিয়েল কন্ডিশনাল, ফিউচার পসিবল বেলা, আপনাকে এই 4টা জিনিস মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন, এটা রিয়েল কন্ডিশনালের ফিউচার পসিবল। এইগুলোর মধ্যেই যাতে বিভিন্ন রকমের চেঞ্জ করে দেয়, যেগুলো হবে না, এইগুলো ব্যালেন্স করাই হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কাজ। আমরা পরীক্ষায় একটু পরে যখন প্রশ্ন আলোচনা করব তখন আমরা দেখতে পারবো। তাইলে আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি তারা আমাদেরকে যদি আমি লোনটা পাই, তাহলে একটা গাড়ি কিনবো। ইফ আই গেট দ্য লোন, আই উইল বাই এ কার, আমি একটা গাড়ি কিনবো। ইফ আই গেট দ্য লোন, আই ক্যান বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে পারি। একটা হচ্ছে কিনবই, মানে কিনবো, একটা হচ্ছে কিনবো, নরমালি কিনবো, একটা হচ্ছে কিনতে পারি, একটু সম্ভাবনা কমে গেল। ইফ আই গেট দ্য লোন, আই মে বাই এ কার, যদি আমি লোনটা পাই, আমি একটা গাড়ি কিনতেও পারি, আরো হালকা হয়ে গেল। ইফ আই গেট দ্য লোন, আই মাস্ট বাই এ কার, যদি আমি লোনটা পাই, তাহলে অবশ্যই একটা লোন করবো। এটা মানে লোন পাওয়ার পরে ওই টাকা দিয়ে আবার অন্য কোনো কাজ দেয়, অবশ্যই একটা গাড়ি কিনবো। এই 4 ধরনের কথা রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবলের স্ট্রাকচার। আসেন দেখি এখানে আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কিরকম। দেখেন এক্সাম্পল গুলো দেখেন। ইফ আই হ্যাভ দ্য টাইম, যদি আমি সময় পাই, আই উইল গো শপিং উইথ ইউ। দেখেন ইফ আই হ্যাভ টাইম, যদি আমি সময় পাই, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই উইল গো শপিং উইথ ইউ, আমি তোমার সাথে শপিং এ যাব। আই উইল গো শপিং, আই উইল গো, দেখেন উইল এর পরে ভার্বের বেস ফর্ম, আই উইল গো শপিং উইথ ইউ। পরেরটা দেখেন, ইফ হি গেটস দ্য লিভ, যদি সে ছুটিটা পায়, ইফ হি গেটস দ্য লিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। হি উইল গো টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়ি যাবে। হি উইল গো, প্যাটার্নও দেখাচ্ছি, স্ট্রাকচারও দেখাচ্ছি। হি উইল গো টু হিজ ভিলেজ হোম, সে তার গ্রামের বাড়ি যাবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান ম্যানেজ আ জব দিস ইয়ার, এই বছরই তুমি একটা চাকরির ব্যবস্থা করতে পারো। ইউ ক্যান ম্যানেজ, করতে পারো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটাও প্রেজেন্ট টেন্স। সাম ট্যাক্স রেটস মে গো আপ, কিছু কিছু করের রেট বেড়ে যেতেও পারে। আমি এটাকে এই ক্লজটাকে মানে এটাকে পরে নিয়ে গেছি, ইফটাকে পরে নিয়ে আসছি, এটাকে আগে নিয়ে গেছে, ইফটাকে পরে নিয়ে আসছি। দেখেন ইফ ক্লজটা পরে চলে গেছে। সাম ট্যাক্স রেটস মে গো আপ, কিছু কিছু ট্যাক্স রেট বেড়ে যেতে পারে। ইফ দ্য ইনফ্লেশন রেট রাইজেস দিস ইয়ার, যদি এই বছর মুদ্রাস্ফীতি রেট বাড়ে। ইফ দ্য ইনফ্লেশন, যদি মুদ্রাস্ফীতি বাড়ে, তাহলে কিছু কিছু ট্যাক্স রেট বেড়ে যাবে। তার মানে ইফ অংশটা দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্য ইনফ্লেশন রেট, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, রাইজেস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এটা হচ্ছে সাম ট্যাক্স রেট মে গো আপ, মে দিয়ে তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছেন মনে হয়। পরে বাক্যটা দেখেন, উই উইল পার্টিসিপেট দ্য কম্পিটিশন in the competition if we get the invitation, যদি আমরা ইনভাইটেশন পাই, আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব। উই উইল পার্টিসিপেট, এই দেখেন উইল অংশটা এখানে চলে গেছে, উইল এটা আগে চলে আসছে। ইন দ্য কম্পিটিশন, আমরা কম্পিটিশন অংশগ্রহণ করব। ইফ উই গেট সাবজেক্ট প্লাস ভার্ব, ইফ উই গেট,
ইফ উই গেট দ্য ইনভাইটেশন, যদি আমরা ইনভাইটেশন পাই। আচ্ছা, পরেরটা একটা বাক্য আছে, ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স, যদি আমার মাথা ব্যথা চলে যায়। ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স, এটা ইফ অংশটা আগে রেখেছি, সিম্পল প্রেজেন্ট টেন্স। আই উইল প্লে চেস উইথ ইউ, আমি তোমার সাথে দাবা খেলবো। তাহলে আমি তোমার সাথে দাবা খেলবো, শর্তটা কি? যদি আমার মাথা ব্যথা চলে যায়। ইফ মাই হেডেক ডিসঅ্যাপিয়ার্স আই উইল প্লে চেস উইথ ইউ, দেখেন উইলের পরে প্লে আছে। আচ্ছা, এরপরটাতে দেখেন, ইফ শি প্র্যাকটিসেস রেগুলারলি, যদি সে নিয়মিত প্র্যাকটিস করে, শি ক্যান প্লে ভেরি ওয়েল, সে যদি নিয়মিত প্র্যাকটিস করে তাহলে সে খুব ভালো বাজাতে পারে, মনে করেন গিটার বা পিয়ানো কোনো একটা জিনিস। ইফ শি প্র্যাকটিসেস, সিম্পল প্রেজেন্ট টেন্স, রেগুলারলি, শি ক্যান প্লে, ক্যান দিয়ে তৈরি করা হয়েছে, শি ক্যান প্লে ভেরি ওয়েল, সে খুব ভালো বাজাতে পারে। ইফ হি গেটস দ্য নিউজ, এটা ভুল লেখা আছে, ইফ হি গেটস দ্য নিউজ, যদি সে খবরটা পায়, ইফ হি গেটস দ্য নিউজ হি উইল ইমিডিয়েটলি ইনফর্ম আস, তৎক্ষণাৎ সে আমাদেরকে জানাবে। হি উইল ইমিডিয়েটলি ইনফর্ম আস, ইমিডিয়েটলি অ্যাডভার্ব আসছে মাঝখানে, উইলের পরে ভার্বের বেস ফর্ম, হি উইল ইমিডিয়েটলি ইনফর্ম আস। এটা একটু ভুল ছিল, এটা পরে ঠিক করে দিব। এবার আসেন দেখি আমরা, তাইলে আমরা কি দেখলাম? ইফ ওয়ালা অংশটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, পরের গুলো হবে কি? উইল মোডালের কথা হতে পারে, ক্যান হতে পারে, মে হতে পারে, মাস্ট হতে পারে, এবং তারপরে ভার্বের বেস ফর্ম, যার অর্থগুলো হচ্ছে এরকম যা দেখলাম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমি একটু সময় দিয়ে তারপর আমি পরের কাজে চলে যাচ্ছি, আমাকে প্রশ্ন করতে পারেন। আমরা রিয়েল কন্ডিশনের দুইটাই দেখলাম। না স্যার, কোনো কোয়েশ্চেন নাই? বুঝছি তো। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কোশ্চেন দেখি, বিগত সালে কি কোশ্চেন আসছে। এটা কোশ্চেন এসেছিল, এটার উপরে 18তম বিসিএস। ইফ আ রুবি ইজ হিটেড, ইট ড্যাশ টেম্পোরারিলি লুজ ইটস কালার, কি হবে? আপনারা হয়তো ভাবতে পারেন স্যার এখানে হিটেড আসছে কেন? এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। ইফ এ ইফ রুবি তার নিজে নিজে হিট করবে না, এটাকে হিট করা হবে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের আই ডু ইট, এটার প্যাসিভ। প্যাসিভ করলে কি হবে? প্যাসিভ করে তার টেন্সের চেঞ্জ না, প্যাসিভ কি জানি বলে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য নেওয়া। তাহলে ইফ আ রুবি ইজ হিটেড, যদি একটা রুবিতে তাপ দেওয়া হয়, রুবি তো জানেন এক ধরনের জেম, মানে একটা পাথর। ইট ড্যাশ temporarily lose its color. এটা হচ্ছে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, ভালোভাবে সবাই খেয়াল করেন, যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে অবশ্যই আমার এখানে উইল, ক্যান, মে, খেয়াল রাখবেন এভাবে, উইল অথবা ক্যান অথবা মে, এটা মনে 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 রাখতে হবে, অথবা মাস্ট। এই চারটা জিনিসের পরে ভার্বের বেস ফর্ম হবে। ভার্ব কোনটা? লুজ। ভার্ব হচ্ছে লুজ। একটু আগে দেখলাম আমরা ইমিডিয়েটলি, ঠিক তেমনি টেম্পোরারিলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওইটার সাথে সম্পর্ক আমরা এখন ধরার দরকার নাই। অ্যাডভার্ব অক্সিলারি এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব থাকতে পারে। তো যাই হোক, ইট ড্যাশ টেম্পোরারি, তার মানে লুজ হচ্ছে ভার্ব। এটার আগে আমি জানি যে বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পর অংশটা উইল, ক্যান, মে, মাস্ট, চারটার একটা হবে। তাহলে কোনটা মিলতেছে? এটাও মিলতেছে না, এটাও মিলতেছে না, এটাও মিলতেছে কোনটা? এইটা। তাহলে এটা হবে উইল। তাহলে ইফ আ রুবি ইজ হিটেড, ইট উইল টেম্পোরারিলি লুজ ইটস কালার। এটা 18তম বিসিএস এসেছিল, সংস্থাপন মন্ত্রণালয়ে আসছিল, প্রশাসনিক কর্মকর্তা, মাধ্যমিক সহকারী শিক্ষক পরীক্ষা আসছিল। আচ্ছা, এবার আসেন দেখি আমরা পরেরটাতে যাই। এটা আর বিসিএস এটার বাইরে এখানে আর কোনো প্রশ্ন আমরা এখানে সেট করি নাই। এটা আমরা করেছিলাম মনে হয়, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, ব্যাংক আমরা এখানে কোনো আজকের পরীক্ষা আজকে কোনো আমরা ব্যাংকের কোশ্চেন আনি নাই জায়গার মধ্যে। আমি বলি এইগুলোর উপরে বিসিএস এবং অন্য চাকরি পরীক্ষার যত প্রশ্ন আসছে, আমি যদি আমাদের রেকর্ডে আমরা সবসময় পড়াই, এই বছর আমরা পড়াচ্ছি 2008 সাল থেকে, গত 2 বছর 2006 সাল থেকে পড়াইছি ব্যাংকের প্রশ্ন। এই বছর আমরা পড়াচ্ছি 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত। 2008 সাল থেকে 21 সাল পর্যন্ত যদিও ধরি, ওইটাও যদি ধরি, তাহলে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক এডি,
এইটার উপরও প্রচুর কোশ্চেন আসছে, তবে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। বিগত সালের প্রশ্নে আলোচনার জন্য আমরা সবসময় একটা অতিরিক্ত ক্লাস রাখি, সেটাতে আমরা সবগুলো আলোচনা করব। এখানে শুধুমাত্র বিসিএস এবং সরকারি চাকরি পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এগুলির মধ্যে গভর্নমেন্টের গুলো আমি এখানে কিছু নিয়ে আসছি, তাও সবগুলো আনি নাই, জাস্ট খালি আপনাদেরকে বোঝানোর জন্য। পরেরটাতে আসেন দেখি, ব্যাংকের কোনো প্রশ্ন আজকের ক্লাসের মধ্যে আমি রাখি নাই। If dash on telling lies, nobody will believe a word he says. সমাজসেবা অধিদপ্তর আসছিল 2006 সালে। If he dash on telling lies, দেখেন আমাদের মূল কাজটাই হচ্ছে বাবা, মনে রাখবেন এই জিনিসটা ব্যালেন্স করতে হবে আপনাকে। আপনি যদি দেখেন যে এখানে উইল আছে, তাহলে সবসময় খেয়াল রাখবেন যে আমার এই জায়গাটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উইল থাকলে, ক্যান থাকলে, মে থাকলে, বাস থাকলে এই জায়গাটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে। আবার এই পাশটা যদি প্রেজেন্ট টেন্সও থাকে, রিয়েল কন্ডিশনাল এইগুলি সব সময় প্রেজেন্ট টেন্স হবে। তার মানে রিয়েল কন্ডিশনালের বেলা if clause always simple present, real conditional বেলায় if clause always simple present। যেহেতু এইখানে রিয়েল কন্ডিশনাল বুঝতে পারতেছি কারণ এখানে উইল আছে, এই যে উইল আছে, এখানে উইল আছে, উইল বিলিভ মানে ভার্ব কোনটা, উইল হচ্ছে অক্সিলারি, বিলিভ হচ্ছে ভার্ব, আর নোবডি তো সাবজেক্ট। তাহলে উইল বিলিভ, মোডাল হচ্ছে উইল আর ভার্ব হচ্ছে কি বিলিভ। তাইলে এই উইল এই জায়গায় থাকে, তার মানে উইল বিলিভ আবার এখানে হয়ে গেছে, তার মানে সামনে আমার প্রেজেন্ট টেন্স রাখতেই হবে। কোনটা প্রেজেন্ট টেন্স? এটাও প্রেজেন্ট টেন্স হয়, ইয়েস ম্যাডাম, এটাও প্রেজেন্ট টেন্স হয়, তবে থার্ড পারসনের জন্য হি এর জন্য গো হবে না, হি এর জন্য কন্টিনিউয়াস মিলে। আচ্ছা, ইফ হি গোজ এটাও মিলে, ইফ হি উইল গো মিলবে না। তাহলে এইটা মিলে, কিন্তু বাক্যের সামঞ্জস্য অর্থগুলি ঠিক রেখে কাজ করতে হয়। তাহলে সে যদি মিথ্যা বলা চালাইয়াই যায়, তাহলে ইফ হি গোজ অন টেলিং লাইস আর ইফ হি কন্টিনিউস টেলিং লাইস, কোনটা হবে? ইফ হি কন্টিনিউস অন টেলিং লাইস, যদি সে মিথ্যা বলা চালাইয়াই যাইতে থাকে, তাহলে নোবডি উইল বিলিভ আ ওয়ার্ড হি সেজ, সে যা বলবে তার একটা শব্দ কেউ বিশ্বাস করবে না। এটা ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমরা আরেকটাতে আসি। এটা হচ্ছিল জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক, 2006 সালে আসছিল। ইফ দ্য পিচ ইজ, আই এম সরি, এটা প্রাইস হবে, ইফ দ্য প্রাইস ইজ লো, এটা আমি ভুল লিখছি, লেখার সময় ভুলে গেছে। ইফ দ্য প্রাইস ইজ লো, দ্য ডিমান্ড কি হবে? ইফ দ্য প্রাইস লো হইলে কি ডিমান্ড বাড়ে না ডিমান্ড কমে যায়? কমে যায়। ডিমান্ড কমে যায়। প্রাইস লো হইলে কি ডিমান্ড কমে যায়, আর প্রাইস হাই হইলে ডিমান্ড কি বাড়ে নাকি? কোনটা? ডিমান্ড বাড়লে মেবি প্রাইস হাই হয়ে যায়। আর ইয়েস, এটা সমমুখী। আচ্ছা, তাহলে প্রাইস ইজ লো প্রেজেন্ট ইনফিনিটি, দ্য ডিমান্ড কি will decrease. will decrease। Will decrease. এটা হচ্ছে ইজ ইনক্রিজড হবে না, উইল বি হবে না, উড বি তো এখানে প্রশ্নই আসে না, ওই একটার সাথে মিলে, সেটা হচ্ছে কি উইল, দ্য ডিমান্ড উইল ইনক্রিজ। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেন ছিল গভর্নমেন্ট অন্যান্য চাকরি পরীক্ষা, আর বিসিএস এর এখান থেকে একটাই প্রশ্ন পাওয়া গেছে। এই ছিল আমাদের কি রিয়েল কন্ডিশনাল নিয়ে আমরা কথাবার্তা বললাম। এখন আপনারা মনোযোগ দেন আমার আনরিয়েল কথা শোনা সম্বন্ধে। আনরিয়েল কি জিনিস, আনরিয়েল কি বলতে আমি কি বোঝাচ্ছি? আমরা এতক্ষণ যাবত এই দুইটা জিনিস দেখলাম, এতক্ষণ যাবত এইটা দেখলাম, এই যে এইটা রিয়েল কন্ডিশনাল, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল, তার স্ট্রাকচার, উদাহরণ এবং বিগত সালের প্রশ্ন দেখলাম। আবার সরি, রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, স্ট্রাকচার, উদাহরণ এবং বিগত সালের প্রশ্ন দেখলাম। এখন আমরা আনরিয়েল কন্ডিশনে চলে আসতেছি। এখন আমাদের কাজ হচ্ছে আনরিয়েল কন্ডিশন, আমরা এটা নিয়ে কাজ করতেছি। এখন আসেন দেখি রিয়েল এবং আনরিয়েল এর কন্ডিশনের মধ্যে পার্থক্যটা কি, বা কোন সিচুয়েশনটা রিয়েল এবং আনরিয়েলে যাবে, আমি এই কথাটা একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখন যদি আমি বলি আপনাদেরকে, খুব মনোযোগ আমার কথাগুলো শুনেন, এবং আমার কথা আমি যখন বলবো আমার কথার জবাব দিবেন। যদি ছুটি পাই তাহলে, আচ্ছা, যদি ছুটি পাই তাহলে
বাড়ি যাব। খুব মনোসহকারে আবার কথাগুলো শুনেন। আমি একটু আগে আপনাদের উদ্দেশ্য হয়তো আপনাদের সাথে কথা বলার সময় হয়তো বলেছিলাম, মনে করেন আমরা কোনো প্রসঙ্গে দাঁড়িয়ে এক জায়গায় আমরা একসাথে কথা বলতেছি। আমি সকালবেলা আপনাদের সাথে বলেছিলাম যে আজকে ছুটির জন্য আবেদন করব। আজকে ছুটির জন্য আবেদন করব। যদি ছুটি পাই তাহলে আমি শুক্রবারে গ্রামের বাড়ি যাব বা গ্রামের বাড়ি যাব। ভালোভাবে আমার কথাগুলো খেয়াল করেন কিন্তু। যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। এখন মনে করেন ছুটি আ আ চাইতাম হয়তো ছুটি শুরু হইতো আমার আ আ বা ইয়াবার থেকে, শনিবার থেকে। আর আমি শুক্রবারই চলে যেতাম আরকি। হ্যাঁ? যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। এইজন্য শুক্রবারে যাব। এখন আমি যখন ছুটি নিয়ে আবেদন করতে গেলাম, তখন আমার দরখাস্তই আমার কর্মকর্তা নিলেন না। না নিয়ে বললেন যে, "খবরদার এই সপ্তাহে ছুটি যাওয়া যাবেই না। আগামী সপ্তাহে আমাদের অফিসে খুব জরুরি কাজ আছে। আপনি ছুটি আগামী সপ্তাহ পার করেন। ঐদিন ওই সপ্তাহের কাজগুলো আমরা শেষ করি। এরপরের সপ্তাহে আপনি ছুটি যান। কোন অবস্থাতে এই সপ্তাহে সামনের সপ্তাহে ছুটি যাওয়া যাবে না।" এখন তো আমি মনটা খারাপ করে চলে আসছি। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ছুটি পেতাম, যদি ছুটি যদি ছুটি পেতাম তাহলে বাড়ি বাড়ি বানান রসিকার তো এখন না। দেখ আমি তো এটা ভুল করে লিখছি, অসুবিধা নেই। তাহলে বাড়ি যেতাম। খুব মনোসহকারে কথাগুলো শুনেন। যদি ছুটি পেতাম তাহলে বাড়ি যেতাম। একটু আগে যে বাক্যটা বললাম, যদি ছুটি পাই, আমার বাক্যটা কি ছিল? ইফ আই গেট লিভ, আই উইল গো হোম। আমি বাড়ি যাব। বলেন তো দেখি এটা কোন কন্ডিশনাল? বলেন তো এটা কোন কন্ডিশনাল? রাসেল বলো। লাকি আপা বলেন। ফিউচার পসিবল। ফিউচার পসিবল। রিয়েল কন্ডিশনাল আর ফিউচার পসিবল। যদি ছুটি পাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি বাড়ি যাব, এটা ফিউচার পসিবল। তার মানে এটা রিয়েল কন্ডিশনাল, ফিউচার পসিবল। এখন বলতেছি এটা যতক্ষণ পর্যন্ত আমি দরখাস্ত দেই নাই বা ছুটির জন্য আমার বসকে আমি বলি নাই, তার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে বলেছিলাম যে যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। তার মানে আমার ছুটি পাওয়ার সম্ভাবনা ছিল, বাড়ি যাওয়ারও সম্ভাবনা ছিল। সবাই মনোসহকারে কথাগুলো শুনেন। এইখানে আপনার ক্লিয়ার হবে কেন রিয়েল আনরিয়েল। বলতেছি কি, যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। আমার দরখাস্ত বা আমার আবদার এখনো করি নাই। আর তার আগেই আমি আপনাদের সাথে গল্প করতেছি। সেটা কি? আজকে ছুটির জন্য আবেদন করব। যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। তার মানে আমার ছুটি পাওয়ার সম্ভাবনা তখন পর্যন্ত 50-50 ছিল। ছুটি পেতেও পারি, নাও পেতে পারি। আর পেলে যাব, হয়তো না পেলে যাব না। যাওয়ার সম্ভাবনা 50-50 ছিল। তার মানে ওই কথাটার মধ্যে বাস্তবতা ছিল যে যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব। এখন আমরা আপনারা আমাকে বলতেছেন, আপনাকে তো এপ্লাই করতে নিষেধ করেছেন আপনার কর্মকর্তা। তাহলে কি ব্যাপার, কি হইলো? আমি বললাম, কি করব? কিছু করার নাই। যদি ছুটি পেতাম তাহলে তো গ্রামের বাড়ি যেতাম। ছুটি পেলেও কিন্তু আবার ছুটি শুরু হইতো সামনে, ঠিক না? তাহলে যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। আপনারা কি কেউ বলতে পারবেন এটা কোন টেন্স? আমার জি না স্যার, লাইভটা চলতেছে, আমি একটু দেখার চেষ্টা করি। যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, এটা কোন টেন্স কেউ বলতে পারবেন? স্যার পাস্ট টেন্স। আশিকা বলেছে পাস্ট টেন্স। লাকি আপা কি বলে শুনি? স্যার আমি ক্লিয়ার না, কিছু বলতে চাই না। তারপর ইয়া কোথায় আমাদের লাকি আপা কি জানি? সঞ্জিদা। সঞ্জিত আপা কোথায়? নাই তো ক্লাসে মনে এটা হয়। স্যার আনরিয়েল এন্ড ফিউচার হবে। আনরিয়েল ফিউচার কেন ভাই বলেন? কারণ স্যার ওই যে যদি আমি কি ছুটি পেতাম, ও সরি স্যার, আমি বুঝি না স্যার, সরি। আচ্ছা না, তারপর আপনি কিন্তু লাইনে পড়ে গেছিলেন, কেন জানি পিছাই গেলেন। আচ্ছা যাই হোক, আমাদের রাসেল কিছু বলবে। রাসেল। এটা সম্ভব না, আনরিয়েল এটা ফার্স্ট। আনরিয়েল।
কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ কি আপা, আবার বলেন লাকি আপা। মানে এটা সম্ভব না তো স্যার, এর জন্য আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স হবে। মানে যদি ছুটি পেতাম, মানে যেখানে হচ্ছে এটা ফার্স্টে মানা করে দিছে, আজকে এরপরে আবার হ্যাঁ আজকে হচ্ছে 28 তারিখ, 28/7 ছুটি শুরু হইতো আমার 28, 29, 30। হ্যাঁ এই মাস কি 31 না 30? 31 না 31। আমার 31/8 থেকে ছুটি শুরু হইতো, 31/8, 31/7 থেকে ছুটি শুরু হইতো। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বা আজকে সকালবেলা আমরা গল্প করতেছিলাম, আমি বলতেছিলাম যে যদি ছুটি পাই গ্রামের বাড়ি যাব। বসের কাছে গিয়া যখন একটু আলাপ আলোচনা শুরু করলাম, উনি একেবারে নিষেধ করে দিয়েছে, না খবরদার কোনো কিছু অ্যাপ্লাই করে না, এই সপ্তাহে বহুত বড় কাজ আছে, কোনো অবস্থাতে ছুটি, কেউ ছুটি পাবে না। তখন আমি আপনাদের কাছে মনটা খারাপ করে বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। এখন আপনারা আমাকে বলেন, যদি ছুটি পেতাম গ্রামের বাড়ি যেতাম, এটা কি বর্তমানের কথা না অতীতের কথা না ভবিষ্যতের কথা? এতটুকু বলেন, আমার অন্য কিছু বলার দরকার নেই। স্যার এটা তো অতীতের কথাই। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 28। ছুটিটা শুরু হলো কবে শুরু এটা হইতো? ফিউচারের কথাই, কিন্তু অ্যাবসার্ড। না অ্যাবসলের কথা বাদ দেন, এটা কোন কাল বলেন, প্রেজেন্ট পাস্ট ফিউচার কোনটা বলেন? এটা স্যার পাস্ট হবে স্যার। 28 তারিখে বসে কি 31 তারিখের ঘটনা পাস্ট হয়? So future. এটা ফিউচার টেন্স, এটা ফিউচার। এখন আপনারা বলতে পারেন স্যার এটা কেমনে ফিউচার হলো? অবশ্যই। আচ্ছা আমাকে সবাই মনোযোগ করে আবার কথা শুনেন, সবাই শুনেন। বা ক্রিয়ার কালকে টেন্স বলে নাকি ক্রিয়ার উচ্চারণকে টেন্স বলে, কোনটা? Clear কাল স্যার। কালকে কালকে টেন্স বলে। আপনারা কেন অতীত বলতেছেন? কারণ এখানে শব্দটা শুনেছেন অতীতের মতো। যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, তার মানে পেতাম যেতাম এই ধরনের সব ভার্বের উচ্চারণগুলো আমরা অতীতের মতো করি ধরে নিই, এগুলো অতীতের কথাই ধরে নিই, ঠিক কিনা বলেন? এই পেতাম যেতাম থাকাতে আপনারা বলতেছেন এটা অতীত, কিন্তু শব্দের ভার্বের উচ্চারণের ভার্বের উচ্চারণের কারণে ভার্ব অতীত হয় না, ভার্বের ক্রিয়ার কালের কারণে, কাল মানে সময়ের কারণে এটা অতীত বর্তমান ভবিষ্যৎ হয়। কাজটা কিন্তু ঘটতো ভবিষ্যতে 31 তারিখ, 31/7। তার মানে যদি ছুটি 31 তারিখ, যদি আমি 31 তারিখ উল্লেখ করতাম মুখের মধ্যে, উল্লেখ করি নাই কারণ ছুটিটা শনিবারের কথাই, শনিবারের কথাটা আমি উজ্জ্ব রেখেছি কারণ আমরা সবাই জানি এটা শনিবারের কথা। যদি শনিবারটা উল্লেখ করতাম, যদি 31 তারিখে ছুটি পেতাম, যদি আগামী শনিবারে ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, তখন তো আপনারা ঠিকই বলতেন, না বললেও চিন্তায় পড়তেন যে আগামী বলছেন উনি, তাহলে এটা কিভাবে এটা অতীতে যায়, এটা ভবিষ্যতে থাকার কথা। হ্যাঁ ভালোভাবে খেয়াল করেন, এখন পরের লাইনটা আবার ভালোভাবে শুনেন। যদি ছুটি পেতাম গ্রামের বাড়ি যেতাম, এই কথাটা ভবিষ্যৎ, কারণ ছুটি পাওয়া এবং গ্রামের বাড়ি যাওয়া এই ঘটনাটা 28 তারিখের পরে সামনে 2 দিন পরে ঘটতো। এখন প্রশ্ন হচ্ছে, তাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার তাইলে বুঝলাম এটা ভবিষ্যৎ কালে ভবিষ্যৎ, তাহলে পেতাম যেতাম এরকম অতীতের মতো উচ্চারণ করলেন কেন? এই কারণেই তো আমরা এটাকে অতীত বললাম। অতীতের মতো আপনি উচ্চারণ না করলে তো আমি অতীত বলতাম না। অতীতের মতো কেন উচ্চারণ করলেন? ভবিষ্যতের কথাকে অতীতের মতো করে কেন বললেন? কারণ হচ্ছে যেই কাজ ভবিষ্যতে ঘটতে যাচ্ছে না বা বর্তমানে ঘটতে যাচ্ছে না বা অতীতেও যদি হয়, সেই কাজকে আমরা সবসময় অতীতের মতো উচ্চারণ করি। আবারও বলি, যেই কাজ ভবিষ্যতে ঘটতে যাচ্ছে না বা ঘটবে না, যেই কাজ বর্তমানে ঘটে না বা ঘটবে না, আর অতীতের বেলা তো আছেই, যেই কাজ অতীতে ঘটে না বা ঘটবে না, সেই কাজের উচ্চারণ আমরা অতীতের মতো করি। এক কথায় যদি বলি, যেই কাজ ঘটবে না ওই কাজ ঘটা নিয়ে যদি কথা বলি সেটা অবাস্তব কথা। অবাস্তব কথার উচ্চারণ বর্তমান হোক, অতীত হোক, ভবিষ্যৎ হোক, সব সময় অতীতকালের মতো উচ্চারিত হয়। যেমন আজকে হচ্ছে বুধবার, আমি বলতেছি ইস আজকে যদি শুক্রবার হতো, আসলে তো আর শুক্রবার না। তুমি যদি আমার আপন ভাই হতে, কারণ তুমি আমার আপন ভাই নও। আমার বন্ধু যদি আমার সাথে একই অর্গানাইজেশনে চাকরি করত, আসলে সে এক অর্গানাইজেশনে চাকরি করে না।
তুমিও যদি আমার মতো মিরপুরেই থাকতে, কারণ তুমি মিরপুরে থাকো না। এই কলমটা যদি লাল হতো, আসলে এই কলমটা লাল নয়। সে যদি নিয়মিত পড়াশোনা করত, আসলে সে নিয়মিত পড়াশোনা করতেছে না। আমার বোনটা যদি আগামী বিসিএস পরীক্ষাটা দিত, তার মানে আমার বোন আগামী বিসিএস পরীক্ষাটা দিতে যাচ্ছে না। আমি এতগুলো কথা বললাম এই কারণে, ভবিষ্যৎ বা বর্তমানের কথা অবাস্তব যখন হয়, অবাস্তব কথার উচ্চারণ অতীতের মতোই হয়। সমস্ত মনে রাখবেন, কোনো অবাস্তব কথার উচ্চারণ বর্তমানের মতো আপনি বলবেন কখনোই বলেন না। হয়তো এতদিন খেয়াল করছেন কিনা জানি না, অবশ্যই খেয়াল করেছেন, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স পড়ার মতো করে তার খেয়াল করেন নাই। আমি যে কথা বলতে যাচ্ছি, অবাস্তব কথার উচ্চারণ, যেই কাজ ঘটবে না এইটা ঘটা নিয়ে যদি কথা বলতে চান, ওর উচ্চারণ সবসময় অতীতের মতো হবে। অবাস্তব কথার উচ্চারণ সবসময় অতীতের মতো হয়। এবার এইদিকে মনোযোগ দেন। যদি আমি ছুটি পাই তাহলে, এবার ফিনিশিংটা ভালোভাবে শুনেন, যদি আমি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব, এটা ছিল বাস্তব কথা। যেতেও পারি, নাও যেতে পারি, যাওয়া হইতেও পারে, নাও হইতে পারে। যদি আমি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। এখন যেহেতু আমি আর ছুটিও পাচ্ছি না, গ্রামের বাড়িও যাচ্ছি না, তাহলে গ্রামের বাড়ি ছুটি পাওয়া এবং গ্রামের বাড়ি যাওয়া, এই দুইটা কথা আমার জন্য অবাস্তব হয়ে গেছে। আবারও বলি, যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব, তাহলে যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব, এই কথাটার মধ্যে বাস্তবতা ছিল। ছুটি পেতেও পারি, না পাইলেও নাও পেতে পারি, যেতেও পারি, নাও যেতে পারি, 50-50 ছিল, ওইটা বাস্তবতা ছিল। কিন্তু এরপরে বলতেছি, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, তার মানে ছুটি আর আমি পাচ্ছি না, আর গ্রামের বাড়িও যাচ্ছি না। তার মানে কি, ছুটি পাওয়া এবং গ্রামের বাড়ি যাওয়া আমার জন্য এখন অবাস্তব হয়ে গেছে। ভালোভাবে খেয়াল করেন, এইটাও কিন্তু এইটাও ভবিষ্যতের কথাই ছিল। এইটাও ভবিষ্যতের কথা। 28 তারিখে বসে বলছিলাম যদি ছুটি পাই 31 তারিখ তাহলে গ্রামের বাড়ি যাব। এখনো এটা 31 তারিখই আছে, কিন্তু পাইটা হয়ে গেছে পেতাম, যাবটা হয়ে গেছে যেতাম। কেন? আগে ছিল এটা বাস্তবতা ছিল, আর এখন এটা অবাস্তব কথা হয়ে গেছে। এই কারণেই বলতেছি, বাস্তব কথা অবাস্তব হইয়া যাওয়ার কারণে ভবিষ্যতের কথাটাই পাইটা হয়ে গেছে পেতাম, যাবটা হয়ে গেছে যেতাম। ইংরেজির বেলাও গেটটা হবে গট, আর উইলটা হবে যেতাম উড। ইংরেজির বেলাও আবার খেয়াল করেন, বাস্তব কথা অবাস্তব হয়ে যাওয়ার কারণে পাইটা হয়ে গেছে পেতাম, যাবটা হয়ে গেছে যেতাম, দুইটাই ভবিষ্যৎ, দুইটা কথাই ভবিষ্যৎ। পাইটা হয়ে গেছে পেতাম, দুইটাই 31 তারিখে ঘটার কথা। আবারও বলি, 28 তারিখে বসে 31 তারিখে নিয়ে কথা বলতেছি। 28 তারিখ সকালবেলা আমি আপনাদেরকে বলছি যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাবো, বাস্তবতা ছিল। একটু পরে আপনাদেরকে বলতেছি দুপুর 12টার সময়, না বাবা ছুটি তো মনে হয় দিবে না, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। তাহলে বাস্তব কথা অবাস্তব হইয়া যাওয়ার কারণে পাই হয়ে গেছে পেতাম, যাব হয়ে গেছে যেতাম। ইংরেজদের বেলাও, ইংরেজির বেলাও গেটটা হবে গট, উইলটা হবে উড। পাই পেতাম, গেট গট, যাব যেতাম, উইল গোটা হচ্ছে উড গো। আর বাকি সব ঠিক থাকবে। তাহলে ইফ আই গট লিভ, যদি আমি ছুটি পেতাম, আই উড গো হোম, তাহলে আমি গ্রামের বাড়ি যেতাম, আমি গ্রামের বাড়ি যেতাম। এই হচ্ছে আমার এখানকার মূল ব্যাখ্যাটা। তাহলে এটা স্ট্রাকচারটা কি হবে আমরা দেখি। আনরিয়েল কথা, প্রেজেন্ট অথবা ফিউচার, ফিউচারও হইতে পারে, প্রেজেন্ট হইতে পারে। প্রেজেন্টের উদাহরণ এখনো দেই নাই, একটু পরে দিব, রাখেন। গ্রামার স্ট্রাকচার, ই ফলা অংশটা সব সময় সিম্পল পাস্ট হবে, গেট থেকে যে গট হয়ে গেল। মনে রাখবেন আনরিয়েল কন্ডিশনাল, প্রেজেন্ট অথবা ফিউচার, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, প্রেজেন্ট অথবা ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচার, ভালোভাবে শোনো, প্রেজেন্ট অথবা ফিউচার, এটা বর্তমান বা ভবিষ্যৎ। তার কাল কি? সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিট। আর ক্যান, উইলটা হবে উড, ক্যানটা হবে কুড, ম্যাটা হবে মাইট, আর মাস্টটা এখানে কোনো কথা হবে না, এরকম কোনো কথা আসবে না, ওইটা উড দিয়ে চলবে। ইফ আই, তাহলে এটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কি হবে? ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা হবে পাস্ট, ওই ডুটা হয়ে যাবে ডিড, আর উইল ডুটা হয়ে যাবে কি? উড ডু। আবার ইফ আই ডুটা হয়ে যাবে ডিড, ক্যানটা ওই যে আগে যে ক্যানটা ছিল ওই যে কুড হয়ে গেছে। আবার ডুটা হয়ে যাবে ডিড, পাস্ট ইনফিনিট, আর মেটা হবে কি? মাইট। আমি যদি তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাই তাহলে তোমরা এটা কম্পেয়ার করতে পারবা। আগে কি ছিল দেখো, আগে কি ছিল? আগে ছিল এই জিনিসটা, উইল। রিয়েল যখন ছিল উইল, উইল
মে, ক্যান, মে, মাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখন যদি ছুটি পাই তাইলে গ্রামের বাড়ি যাব, যেতে পারি অবশ্যই যাব। এখন পাইটা হয়ে গেছে পেতাম, যদি ছুটি পেতাম তাহলে এই জন্য ডোটা হয়ে গেছে ডিড, আর যাবোটা হয়ে যাবে, উইলটা হয়ে যাবে উড, ক্যানটা হয়ে যাবে কুড, মেটা হবে মাইট। কোন কন্ডিশনাল? আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার। সবাই ভালোভাবে মনে রাখো, সাবধান, কিন্তু এটা কিন্তু অতীত মনে করবে না। পাস্ট ইনডিফিনিট আছে, এটা কিন্তু অতীত মনে করবে না। যদি তুমি আগামীকাল আসো, এটা ইফ ইউ কাম। আর বলতেছি, আমি অনেক রিকোয়েস্ট করছি, সে আগামীকাল আসতে পারবে না ভাই, লকডাউনের মধ্যে এত দূর থেকে আসতে পারবো না ভাই। এখন আক্ষেপ প্রকাশ করে বলতেছি, ইস দোস্ত, তুই যদি কালকে আসতি বা তুমি যদি কালকে আসতা, দেখেন কালকে কিন্তু টুমরো, আগামীকাল বলতেছি, কিন্তু অতীতের মতো উচ্চারণ করতেছি বাংলায়। ইস যদি তুমি কালকে আসতা, অতীতের মতো। ইংরেজিটা হবে ইফ ইউ কাম, হবে না ইফ ইউ কেম। বাংলায়ও বলছি, যদি তুমি আসো বলি নাই, যদি তুমি আসতা, কারণ অবাস্তব কথা হয়ে গেছে, কারণ সে না করেছে, আসতে পারবে না, কিন্তু আগামীকাল তো ঠিকই রয়ে গেছে। এই জন্য বলতেছি, যদি তুমি আসোটা হয়ে গেছে, যদি তুমি আসতা, আমি তোমার সাথে যাব আর আমি তোমার সাথে যেতাম, আই উড গো উইথ ইউ। এই হচ্ছে মূল কথা। এবার আসেন দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন গুলি কি হবে। এই হচ্ছে 3টা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন। তাইলে অবাস্তব কথা অতীতের জন্য কি হয়ে গেল, সরি বর্তমান বা ভবিষ্যতের জন্য ইফ আই ডিড ইউ উড ডু, ইফ আই ডিড ইউ কুড ডু, ইফ আই ডিড ইউ মাইট ডু। আসেন দেখি আমরা উদাহরণ দেখি। আচ্ছা, আরেকটু কথা আমি বলে নেই, এটা বলা হয় নাই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন। সবাই কই, ক্লাসের বাকিরা কোথায়? ভালোভাবে খেয়াল করেন। আনরিয়েল কন্ডিশনাল কি নিয়ে কথা বলতেছি? প্রেজেন্ট অথবা ফিউচার। আনরিয়েল কন্ডিশনাল ভবিষ্যৎ বা বর্তমানে কথা বলতেছি। এই জায়গায় এই ডিড ভার্বটার স্থলে কাম আসলে হবে কেম, গো আসলে হবে ওয়েন্ট, সি আসলে হবে সো, যদি আমি তাকে দেখতাম, এরকম আর কি। সি যে কোনো ভার্বের পাস্ট ফর্ম হবে। তবে একটা ভার্ব, সেটা হচ্ছে বি ভার্ব। যদি বি ভার্ব আসে, এই ডিড এর স্থলে বি ভার্বটা হবে ওয়ার। যে কোনো সাবজেক্টটা যেই হোক না কেন, আমি, তুমি, সে, তারা, যাই হোক, যে কোনো নাম, ব্যক্তি, বস্তু, ইররেসপেক্টিভ টু এনি পারসন, যে কোনো পার্সনের জন্য হবে ওয়ার, যে কোনো পার্সনের জন্য হবে ওয়ার। অবাস্তব কথায়, আজকে যদি শুক্রবার হতো, ইফ টুডে ওয়ার ফ্রাইডে, তুমি যদি আমার ভাই হতে, ইফ ইউ ওয়ার মাই ব্রাদার, হ্যাঁ, আমি যদি মন্ত্রী হইতাম, ইফ আই ওয়ার আ মিনিস্টার, সে যদি একটা ক্যাডার হইতো, ইফ হি ওয়ার আ বিসিএস ক্যাডার, এরকম আর কি। হওয়া কথা বি ভার্ব সবসময় ওয়ার হবে। অতএব আজকে থেকে এই জিনিসটা ক্লিয়ার করে নেন, ওয়ার হয় কখন? প্রেজেন্ট বা ফিউচারের বেলায়। অতীতের বেলা কিন্তু ওয়ার হবে না, এটা অতীতের কথা নয়, এটা ভবিষ্যতের কথা। ইফ আই ওয়ার, আর বাকিগুলো ঠিক আছে, ইউ উড ডু। ইফ আই ওয়ার, ইউ কুড ডু। ইফ আই ওয়ার ড্যাশ, ইউ ড্যাশ। কেন? ওয়ারের পরে বাক্যটা কমপ্লিট হবে না কোন একটা জিনিস না বসেলে, এই জন্য আমি ড্যাশ রাখছি আপনাদেরকে মনে থেকে এটা ক্লিয়ার করে রাখার জন্য। এবার আসেন দেখি কিছু উদাহরণ দেখেন। উদাহরণটা দেখেন। এক্সাম্পল, ইফ আই হ্যাড টাইম আই উড সি দ্য ম্যাচ টুডে। যদি আমার সময় থাকতো, আজকে আমি ম্যাচটা দেখতাম। ইফ আই হ্যাড টাইম, হ্যাভ থেকে হয়ে গেছে কি হ্যাড। আমি দেখতাম, আই উড সি দ্য ম্যাচ। মোডালের পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। হি উড গো হোম ইফ হি ম্যানেজ দ্য লিভ। সে বাড়ি যেত যদি সে ছুটিটার ব্যবস্থা করত। ইফ হি ম্যানেজ দ্য লিভ, যদি সে ছুটিটার ব্যবস্থা করত, তাহলে যদি সে ছুটি পেত আর কি, তাহলে সে বাড়ি যেত। ওই আগের কথা নেই, তবে ইফ ক্লজটা পরে নিয়ে গেছি। ইফ হি ম্যানেজড, পাস্ট ইনডিফিনিট, আর পরেরটা উড গো। এবার আছে, ইফ ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য নেক্সট বিসিএস। আগামী বিসিএস হয়ে গেছে নাকি 43তম বিসিএস, কত দূরে আছে। কিন্তু আমার বোনটারে বললাম বা আমার ভাইটারে বললাম বা বন্ধুকে বললাম, দোস্ত তুই পরীক্ষা দেয়, কিছুতেই সে পরীক্ষার ফর্মটা ফিল আপ করলো না। বিসিএস পরীক্ষাটা সে দিবে না, এবার দিব না, পরের বার দিব, ভালো হয়ে দিব, যাই হোক, যে কারণে সে দিচ্ছে না, সে ফর্মই ফিল আপ করে নাই। এই তাকে বলতেছি, ইস আগামী বিসিএসটা তুই যদি দিতি, তাহলে তুই কোয়ালিফাই করতে পারতি। তার মানে কি, ফর্মই তো ফিল আপ করে নাই, আগামী বিসিএস দিতেও যাচ্ছে না, পরীক্ষাটা পাসও করতে যাচ্ছে না। এই জন্য বলতেছি, ইফ ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য নেক্সট বিসিএস, যদি আগামী বিসিএসটা তুমি দিতা, ইউ কুড কোয়ালিফাই, তুমি পাস করতে।
You might enjoy the party tonight if you came. দেখেন ওই যে came, তুমি যদি আসতা তাহলে আজকে রাতের পার্টিটা তুমি এনজয় করতা। ইফ তাকে সে হয়তো কোনো কারণে আসতে পারতেছে না, তাকে বলছি আসতে পারতেছে না, এখন তার প্রতি আমি আক্ষেপ প্রকাশ করতেছি, দিছি দোস্ত তুই যদি আজকে রাতের পার্টিতে আসতি তাহলে কিন্তু এনজয় করতি। তার মানে কি পার্টি তো সামনে, এখনো পার্টি শুরু হয় নাই, টুনাইট মানে আজকে রাত্রে। She would send the notice if she got the news today. আজকে যদি সে নিউজটা পাইতো, মানে আজকের মধ্যে নিউজটা পাওয়ার কথা, যদি পাইতো সে মনে হয় নিউজটা আজকে পাবে না, যদি সে পাইতো তোমাদেরকে জানাইও দিত, তোমাদের নোটিশও দিত। এবার আসে দেখি ওয়ার দিয়ে দেখাচ্ছি। ইফ টুডে ওয়ার ফ্রাইডে, আজকে যদি শুক্রবার হতো, হওয়া কথা সবসময় ওয়ার হয়ে যাবে। উই কুড গো শপিং, আমরা শপিং এ যেতে পারতাম, দেখেন উই কুড গো দিয়ে বলছি। If he were busy now, he would not call you. If he were busy now, সে যদি এই মুহূর্তে ব্যস্ত হইতো তাহলে সে তোমাকে কল করতো না, নাবুদের কথা বানাচ্ছি। He wouldn't call you. We would ask you to read the book, আমরা তোমাকে বইটা পড়তে বলতাম, if it were interesting, যদি এটা মজার হইতো। তাহলে বইটা যদি মজার হইতো, বর্তমানের কথা দেখেন, সব বর্তমানের কথা। সে যদি এখন ব্যস্ত হইতো, ওই দেখেন প্রেজেন্টের কথা, সে যদি এখন ব্যস্ত হইতো, আজকে যদি শুক্রবার হইতো প্রেজেন্টের কথা, বইটা যদি ইন্টারেস্টিং হতো, এটা তো মজার কথা, এটা তো প্রেজেন্টের কথা, তাহলে আমি তোমাকে বইটা পড়তে বলতাম, তাহলে বইটা মজার না, আমি তোমাকে বইটা পড়তে বলতেছি না, অবাস্তব কথা। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, তার মানে কি এই মুহূর্তে আর কি, আমি যদি বর্তমানে আমি যদি একটা পাখি হতাম, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। ইফ দ্য ওয়েদার ওয়ার গুড টুডে, আজকে যদি আবহাওয়াটা ভালো হতো, ইফ দ্য এটা ওয়ার গুড টুডে, যদি আজকে আবহাওয়াটা ভালো হতো, সব ওয়ার দিয়ে আসছে। উই উড গো বাইকিং, আমরা বাইকিং করতে যেতে পারতাম। ইফ ইউ ওয়ার এ গার্ল, ইফ ইউ ওয়ার এ গার্ল, তুমি যদি একটা মেয়ে হইতা, আই উড ডেফিনেটলি ফল ইন লাভ, আমি অবশ্যই প্রেমে পড়তাম। তার মানে কি তুমি হয়তো ছেলে মানুষ, আমি তোমাকে বলতেছি, তুমি যদি খালি একটা মেয়ে হইতা, আমি অবশ্যই তোমার সত্যি সত্যি তোমার প্রেমে পড়তাম। তাহলে ইফ ইউ ওয়ার, ইউর যদি এমন ওয়ার হয়, তবে অবাস্তব কথার ইউ ওয়ার এ গার্ল, আই উড ফল, ডেফিনেটলি অ্যাডভার্ব আছে মাঝখানে, আই উড ফল, এই দেখেন আই উড ফল ভার্বের বেস ফর্ম, আই উড ফল ইন লাভ। এই হচ্ছে আমাদের আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার। আসেন দেখি এইটার উপরে বিসিএস এর কি কি প্রশ্ন আসছে আমরা একটু দেখি। বিসিএস এর এখানে 42তম বিসিএস, এই গত বিসিএস এ আসছে, দেখছেন, ঠিক গত বিসিএস আসছে। ইফ আই ওয়ার ইউ, দেখেন দা পড়াইলাম, আসছে এই জিনিসটা, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই, দেখেন এটাই আসছে। ইফ আই ওয়ার ইউ, যদি আমি তুমি হতাম, ড্যাশ টেক দ্য মানি, কি হবে? হ্যাঁ, কারণ তোমরা জানো যে ইফ অংশটা যদি ওয়ার হয়, আমি এখানে দেখাচ্ছি, ইফ অংশটা যদি ওয়ার হয়, ওই ওয়ারটা পাস্ট ইনফিনিট থেকে ডিড না হলে ওয়ার হবে, ভার্বের পাস্ট ফর্ম না হলে বি ভার্ব হলে ওয়ার হবে, এই দুইটাই পাস্ট ফর্ম। এই পাশেটা উড হবে অথবা কুড হবে অথবা মাইট হবে। তাহলে যেহেতু এখানে ওয়ার আছে, এখানে ওয়ার আছে, যদি আমি তুমি হতাম, তাহলে এই পাশেটা উড কুড মাইট যে কোনো একটা আসবে, শেল আসবে না, উইল আসবে না, মে আসবে না, তাহলে হবে উড। I would take the money, আমি টাকাটা নিতাম। যেহেতু স্ট্রাকচার গুলি যখন মনে মধ্যে একবার বসে যাবে, একটা কন্ডিশনাল সেন্টেন্স আপনার কাছে সহজ, কঠিন মনে হবে না, সব সহজ মনে হবে যদি খালি বুঝেন খালি বাক্যটা। কন্ডিশনাল সেন্টেন্স, স্ট্রাকচার মধ্যে কন্ডিশনাল সেন্টেন্স কোনো ব্যাপার না। 13তম বিসিএস এ আসছিল, 13তম ইফ আই ওয়ার ইউ, একই রকমের দেখেন, হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর, মানে রাইট ফর্ম অফ ভার্বস এর মতো দিছে আর কি, হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। ইফ আই ওয়ার উইল, ওয়ারের পরে হইলে ওই পাশে উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হ্যান্ডেল তো মূল ভার্ব, তার আগে কি বসবে? উইল বসবে, হ্যান্ডেলড হবে, উড হবে, কোনটা হবে? উড হ্যান্ডেল। এই দেখেন শুধু উড আসবে, শুধু উড আসবে, উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। তাহলে উত্তর হচ্ছে এ। তাহলে ইফ আই ওয়ার ইউ, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি যদি তুমি হইতাম তাহলে আমি আর কেয়ারফুলি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতাম। এটা আসছিল 34তম বিসিএস এ, খুব ছোট্ট একটা জিনিস আসছিল, ইস আমি যদি রাজা হতাম, ইফ আই, অবাস্তব কথা বি ভার্ব সবসময় কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। ইফ, খুব ছোট্ট জিনিস আসছিল, ইফ আই ওয়ার এ কিং, যদি এটা 34তম বিসিএস এ, এতটুকু বিসিএস এর প্রশ্ন হয়, খেয়াল করছেন মনে যে কত সহজ।
এবার আসেন দেখি অন্যান্য চাকরি। সবগুলো কঠিন দেয় না, সহজ দেয়। হ্যাঁ, না এখন একটু একটু কঠিন হয়ে গেছে, আগে অনেক সহজ ছিল। আচ্ছা এবার আসেন দেখি 34তম চাকরি পরীক্ষায় সরি অন্যান্য গভর্নমেন্ট জবে কি কাজ ছিল। ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, তাহলে ইফ ইউর সিস্টার If your sister were invited. সবসময় হয় এইটা দেওয়া থাকলে এইটা ঠিক করতে হবে, অথবা এইটা দেওয়া থাকলে এইটা ঠিক করতে হবে। এখন এই পাশেটা দেওয়া আছে, উডের পরে ভার্বের বেস ফর্ম দেখে ফেলাইছেন, তাহলে বাক্যের প্রথম অংশটা সবসময় হবে পাস্ট ইনডিফিনিট, অথবা বি ভার্ব থাকলে ওয়্যার হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট, তাহলে ইফ হচ্ছে সাবজেক্ট, ইউর সিস্টার হচ্ছে, ইফ হচ্ছে ইনভাইটেড হবে না? দেখেন ইউর সিস্টার হচ্ছে সাবজেক্ট, আর পরে পাস্ট ইনডিফিনিটের জন্য ভার্বটা কোনটা আসবে? ইনভাইটিং, ইনভাইটস, ওয়্যার ইনভাইটেড কোনটা হবে? ইনভাইটেড, ইনভাইটেড। ইনভাইটেড, তাহলে ইনভাইটেড, ইনভাইটেড। বিসিএস অত কঠিন আসে না, কিন্তু ব্যাংকটাকে বেশি কঠিন আসে। আচ্ছা এবার আসেন দেখি পরেরটা দেখেন, ইফ উই হ্যাড আ বোট, ইফ উই হ্যাড এ বোট, হ্যাড থেকে হ্যাড ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ইট ডিড হয়েছে, হ্যাডটা হয়ে গেছে হ্যাড। ইফ উই হ্যাড আ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, তাহলে পরের অংশটা উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম যেটা দিয়ে মিলে সেটাই নিব। উইল বি হবে না, উইল ওলা কথা এখানে আসবে না, উইল ক্রস আসবে না, উড ক্রস, উড ক্রস, উড ক্রস, আমরা ক্রস করতাম নদীটা। আর উড মেক ক্রস, এগুলি ক্লামজি তৈরি করে ফেলছে। তথ্য মন্ত্রণালয় আসছিল 2003 সালে, উড ক্রস। শত শত কন্ডিশনাল সেন্টেন্স আছে বিগত সালের প্রশ্নে, এত তারা সম্ভব না। আমি যেদিন সব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে একদিন একটা লাইভ ক্লাস নিব, সেই দিনে সবগুলো মোটামুটি ম্যাক্সিমাম গুলি নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা এবার আসেন দেখি 3 নম্বরে কি আসছিল। ইফ দ্য সান ডিড নট শাইন, এটা বাক্যটা এটা নেগেটিভ করেছে, ডিডটাকে নাবদ্ধ করেছে, ডিড নট শাইন মানে পাস্ট ইনফিনিটি আছে। তাহলে পাস্ট ইনফিনিটি থাকলে, হ্যাঁ ইয়া পাস্ট ইনফিনিটি থাকলে তার মানে এইটাতে আছে, নেগেটিভ আছে। তাহলে পরেরটা উড কুড মাইট ওলা হবে, উড নট হ্যাপেন, উড নট, ডিড নট হবে না, উইল নট হবে না, হ্যাজ নট হবে না, এগুলো Would not ripen. যদি দ্য সান ডিড নট শাইন, যদি রৌদ্র না দেখা যেত বা শাইন রৌদ্র না হইতো, তাহলে ফ্রুটস গুলো পাকতো না, দ্য ফ্রুটস উড নট রাইপেন। তার মানে নেগেটিভ বাক্য, এটা নেগেটিভ বাক্য। এটা আসছিল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমার আসছিল 2006 সালে। এবার আসেন দেখি, এখানে আরো আছে, আমি কয়েকটা রাখছি, ক্লাসটা লম্বা হয়ে যাবে, বেশি রাখি নাই। সেটা হচ্ছে ইফ আই লিভড নিয়ার মাই অফিস, যদি আমার অফিসের কাছাকাছি জায়গায় আমি থাকতাম, তাহলে পরেরটা কি হবে? তাহলে লিভড আছে, লিভড ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা বোঝা যাইতে হবে এই অংশ তো আমরা চেঞ্জ করতে পারবো না, এই অংশ দেখেই ধরতে হবে, যেটা দেওয়া থাকে এটা ধরতে হয়। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার। আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার পরের অংশটা হবে উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আই উড বি, I would be in time for আই উড, এখানে কিন্তু ভার্ব টাপ কিছু দেওয়া নেই, সব এখানে সেট করতে হবে। আই উড বি, হ্যাঁ এটা মিলে গেছে, উডের পরে ভার্বের বেস ফর্ম। আই শ্যাল বি হবে না, উইল বি হবে না, ওয়্যার হয় কিনা হবে না। অনেকে আবার যারা পড়ে যাবে অল্প বিদ্যাদার থাকবে, সে কিন্তু ওয়্যার নিয়ে চিন্তা করতে থাকবে, আরে ওয়্যার হতে পারে কিনা। কিন্তু আপনি ব্যালেন্সিং গুলি যখন এগুলি পরিষ্কারভাবে জানবেন, তখন এগুলি ক্লিয়ার আপনার জন্য খুব ইজি থাকবে। তাহলে আই উড বি, আই উড বি in time for work, I would be in time for work। এটা কত জায়গা বাণিজ্য মন্ত্রণালয় ছিল, রপ্তানি অধিদপ্তর 2007 সালে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর 2007 ছিল 2013 সালে। এই গেল আমাদের কিসের আনরিয়াল কন্ডিশন প্রেজেন্ট অথবা ফিউচার। এবার আমি আপনাদের দেখাচ্ছি, আমরা রিয়েল কন্ডিশন আগে দেখেছি, আনরিয়াল এর প্রেজেন্ট অথবা ফিউচার দেখলাম, এখন আমরা পাস্ট দেখব। পাস্ট আমি আপনাদেরকে একটু কথা বলি, যখন আমি আপনাদেরকে বলেছিলাম যদি ছুটি পাই তাহলে গ্রামের বাড়ি যাব, 28 তারিখে বসে বলেছিলাম, ফিউচার ছিল কথাটা। আবার 28 তারিখে বসে আনরিয়াল কথা বলতেছি, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম না, 31 তারিখের ঘটনা ছিল, 31 তারিখে ঘটনা ছিল, যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। এখন মনে করেন আগামী সপ্তাহে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, মনে করেন আগামী সপ্তাহে আমি আপনাদের 5 তারিখে বসে ক্লাস দিচ্ছি, 5 তারিখে 5/8 ক্লাস দিচ্ছি। তখন আমাকে আপনারা একজনে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি কি ছুটি পেয়েছিলেন, গ্রামের বাড়ি গিয়েছিলেন? আমি বললাম যে বাবা আমি তো ছুটি পাই নাই, গ্রামের বাড়িও যেতে পারি নাই। তাহলে স্যার আপনার যেটা জরুরি কাজ ছিল, আমি কি করব ভাই বল, যেতে তো পারি নাই, ছুটির চেষ্টা করছি পারি নাই, যদি ছুটি পেতাম তাহলে তো গ্রামের বাড়ি আমি যেতাম। আচ্ছা বলেন তো দেখি 5 তারিখে বসে যখন বলতেছি
ভালোভাবে খেয়াল করেন, 5 তারিখে বসে যখন আমি বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, কোন সময়কার ঘটনাটা? ছুটি পাওয়ার ঘটনা ছিল কবে? 31 তারিখ, নাকি গ্রামের বাড়ি চলে যেতাম তখন। তাহলে 5 তারিখে বসে যখন 31 তারিখের ঘটনা বলতেছি, এখন এটা অতীত না ভবিষ্যৎ? 5 তারিখে বসে সঞ্জিদা বলেন, নাকি আশিকা, মিরাজ ভাই, 5 তারিখে বসে যখন 31 তারিখের কথা বলতেছি তখন এটা অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। এই মেয়ে কি বলে? 5 তারিখে বসে যখন 31 তারিখের কথা ও বলতেছি, আচ্ছা ভবিষ্যৎ। স্যার, 5 তারিখে আজকে মনে স্যার, অতীত, এটা হ্যাঁ, এখন ডেফিনেটলি অতীত, কারণ আমি 5 তারিখে আছি। 5 তারিখে থেকে বলতেছি যদি ছুটি পেতাম, তার মানে গত 31 তারিখের কথাটাকে ইঙ্গিত করে বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। এখন এটা কমপ্লিটলি অতীত। এখন এটা কি? অতীত। কমপ্লিটলি অতীত। আর এই অতীত যখন হবে, আগেরটা আবার কি ছিল? আগেরটা ছিল যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। আবারও শুনেন, যদি ছুটি পেতাম, ইফ আই গট লিভ, তাহলে আই উড গো হোম, তাহলে আমি গ্রামের বাড়ি যেতাম। এটা হচ্ছে আমার 28 তারিখের ঘটনা। 5 তারিখে বসে আমি বলতেছি 5/8 আগের কথাটা বলতেছি যদি ছুটি পেতাম গ্রামের বাড়ি যেতাম। 28 তারিখে বসে যখন 31 তারিখের ছুটির কথা বলতেছি তখন বলতেছি যদি ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম। তার মানে 31 তারিখে আমি ছুটি পাচ্ছি না, গ্রামের বাড়ি যেতে পারতেছি না, এটা আমার জন্য ভবিষ্যৎ ছিল। এখন 5 তারিখে বসে যখন আমি 31 তারিখের কথা বলতেছি তখন ওইটা কি অতীত? ডেফিনেটলি অতীত হয়ে গেছে, নাকি? এখন এটা অতীত। তাইলে এই জিনিসটাকে অতীতে নিতে হলে কিভাবে নিব? খেয়াল করে দেখেন, এটা আই এম সরি, এটা আগেই আমি অতীতের মতো বানিয়ে অতীত টেন্সে বানিয়ে রাখছি, নাকি? এটা তো আগেই আমি অতীতকে অবাস্তব হওয়ার কারণে আগে এটাকে আমি অতীত বানিয়ে রেখেছি। এখন এটাকে যদি পুরোপুরি অতীত করতে চাই, আবার অতীত করতে চাই, তাহলে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড গট লিভ, আমি যদি ছুটি পেতাম। আর মোডালকে ভালোভাবে খেয়াল করেন, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে ভালোভাবে শোনেন, মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীত করতে হলে মোডালের পরে একটা হ্যাভ লাগাতে হয়। মোডালের পরে একটা হ্যাভ লাগাতে হয়, লাগিয়ে ভার্বের হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আই উড হ্যাভ গন হোম। মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীত করতে হলে মনে রাখবেন সবসময় মোডালের পর একটা হ্যাভ লাগাতে হয়। যেমন তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। আর তোমার গত সপ্তাহে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন লাস্ট উইক। তোমার ওষুধটা খাওয়া উচিত, ইউ শুড টেক দ্য মেডিসিন। তোমার ওষুধটা খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ টেকেন দ্য মেডিসিন। আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। হয়তো গতকাল বৃষ্টি হয়েছে, হয়তো গতকাল রাজশাহীতে বৃষ্টি হয়েছে। ইট মে রেইনটা হয়ে যাবে ইট মে হ্যাভ রেইনড ইন রাজশাহী yesterday. আজকে অবশ্যই বৃষ্টি হবে, ইট মাস্ট রেইন টুডে। ইট মাস্ট রেইন টুডে। নিশ্চয়ই গতকাল রাজশাহীতে বৃষ্টি হয়েছিল, ইট মাস্ট হ্যাভ রেইনড ইন রাজশাহী yesterday। এরকম আর কি। মোডাল অক্সিলারি ওয়ালা বাক্যকে অতীত করতে হলে মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার মানে এই পাঁচটা আমরা অতীত বানাইলাম। পাস্ট ইনডিফিনিটকে আরো অতীত করতে হলে আপনারা জানেন পাস্ট ইনডিফিনিটকে তুলনামূলক আরো অতীত করতে হলে কি করতে হয়? পাস্ট পারফেক্ট বানাতে হয়। আর মোডাল অক্সিলারিকে অতীত করলাম, কারণ বাক্যের এই পাশে অতীত করলে এই পাশে অতীত করতে হবে। তাহলে ইফ আই হ্যাড গট লিভ, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর উড হ্যাভ গন হোম, আর কুড এর বেলা হবে কুড হ্যাভ গন হোম, মাইট এর বেলা হবে মাইট হ্যাভ গন হোম। এইটাই আমরা এখন দেখবো স্ট্রাকচারে। তাহলে স্ট্রাকচারটা কি দেখবো? দেখেন গ্রামার স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ইফ অলংকার হবে পাস্ট পারফেক্ট, আর পরেরটা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের কোন ফর্ম? ভিপিপি। হ্যাভ পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর গ্রামার স্ট্রাকচারটা কিরকম, আর ল্যাঙ্গুয়েজ প্যাটার্নটা কিরকম? ওই ইফ আই ডিডটা হয়ে গেছে ইফ আই হ্যাড ডান, ইউ উড ডুটা হয়ে গেছে ইউ উড হ্যাভ ডান, ইফ আই ডিডটা হয়ে গেছে ইউ উড হ্যাভ ডান। আই এম সরি, এটা কুড হবে, এটা আমি চেঞ্জ করি নাই, এটা কোড করতে হবে। আই এম সরি, এটা কোড করা হয়নি। ইউ কুড হ্যাভ ডান। ইফ আই হ্যাড গন হোম, ইউ মাইট হ্যাভ ডান। এটা আমি ভুলে লিখেছি, চেঞ্জ করি নাই ভুলে। ইফ আই হ্যাড ডান, ইউ মাইট হ্যাভ ডান। কথা বোঝা গেল? এই হচ্ছে আমাদের কথাগুলো, যে ইফ আই হ্যাড ডান, ইউ উড হ্যাভ ডান, কুড হ্যাভ ডান, মাইট হ্যাভ ডান। যেমন আরেকটা কথা বল, নিশ্চয়ই আপনারা বুঝছেন,
কারণ আপনার এদিকে তাকান, একটু এদিকে তাকালে বুঝবেন। এই যে দেখেন, এই যে দেখেন, আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারে কি ছিল? আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারে ছিল ইফ আই ডিড, আই উড ডু, আই কুড ডু, আই মাইট ডু। এখন ডিডটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট, হয়ে গেছে পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড ডান। বি কি হবে? বি এখানে কিছু হবে না, বি এখানে আসলে বিন হয়ে যাবে, হ্যাড এর পরে বি আসলে বিন হয়ে যাবে, এখানে আর ওয়াজ ওয়ার এর কোনো বালাই নাই। তাহলে ইফ আই হ্যাড ডান, উডটা হয়ে যাবে উড হ্যাভ ডান, কুডটা হয়ে যাবে কুড হ্যাভ ডান, হ্যাডটা হয়ে যাবে মাইটটা হবে যে মাইট হ্যাভ ডান। বাক্যের এই পাশে অতীত করছি, এই পাশে অতীত করেছি, পাস্ট ইনডিফিনিটকে অতীত করেছি পাস্ট পারফেক্ট করে, আর মোডালকে অতীত করেছি মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম করে, মানে পারফেক্টিভ করে। এই হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্সিংটা। এইখানে আরেকটু কথা আছে, একটু কথা বলে রাখি, যদিও এখানে এটা বলা মানে এটা এটা মানে নতুন কিছু না, একটু বাড়তি কিছু না। এই স্ট্রাকচারটাকে এইভাবে লেখা যায়, ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে সামনে এনে, ইফ আই হ্যাড ডান ইউ উড হ্যাভ ডান। যেমন আমি যদি আমি যদি 31 ছুটি পেতাম তাহলে গ্রামের বাড়ি যেতাম, আগে এটা বলে নেই। ইফ আই হ্যাড গট লিভ, if I had got leave, I would have gone home. I could have gone home. I might have gone home. I might have gone home. কিন্তু এটাকে এভাবে বলা যাবে, ইফটা বাদ দিয়ে, এটা আরেকটা স্ট্রাকচার, এভাবে বহুবার পরীক্ষায় আসছে। ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে আগে নেওয়া যায়। হ্যাড আই ডান, আই উড হ্যাভ গন হোম। হ্যাড আই গট লিভ, ইফ আই হ্যাড গট লিভ না বলে হ্যাড আই গট লিভ, you would have gone home. আচ্ছা, I would have gone home. Had I got leave, I might have gone home. Had I got leave, you would have gone home. একটু স্ট্রাকচার গুলো লেখা পার্সন একটু ভুল হয়েছে, আমি আপনাদেরকে উদাহরণ থেকে দেখাচ্ছি। দেখেন, এই যে এটার দিকে তাকান, এইখানে মূল জিনিসটা। তাহলে if I had gone home। আচ্ছা, এবার আসেন দেখে উদাহরণ দেখেন। এক্সাম্পল, if he had, এটা হিটা ছোট হাতের হবে, if he had got a right buyer, ভালোভাবে খেয়াল করেন, if he had got past perfect, if he had got a right buyer, he would have sold the house, সে বাড়িটা বিক্রি করে দিত। তার মানে ভালো কোনো খরিদ্দার পায় নাই, বাড়িটা বিক্রি করে নাই। যদি ভালো খরিদ্দার পেত, বাড়িটা বিক্রি করে দিয়ে থাকতো। if he had reached the station, if he had reached the station just 5 minutes earlier, যদি সে স্টেশনটাতে মাত্র 5 মিনিট আগে পৌঁছতো, he would not have, নাবোধক করছি, উডটা নাবোধক, would not have missed the train, সে ট্রেনটা মিস করতো না। if he had reached the station just 5 minutes earlier, he would not have missed the station, ট্রেনটা মিস করতো না। if you had appeared in the last BCS, এখন আর নেক্সট BCS না, এখন লাস্ট, গত BCS, গত BCSটা যদি তুমি পরীক্ষাটা দিতা, you could have qualified, তুমি পাস করতে পারতা। মনে রাখবেন, এই যে past perfect, could have, might have, এগুলো মনে রাখতে হবে। if the firefighter had arrived on time, যদি আগুন নির্বাপক বাহিনী যদি সময় মতো এসে থাকতো, they could have saved the house, তারা বাড়িটা বাঁচাতে পারতো। তার মানে সময় মতো আসে নাই, বাড়িটা বাঁচতে পারে নাই। আনরিয়াল কন্ডিশনাল গুলি কিন্তু বাস্তবের বিপরীত। একটু আগে যেটা দেখছি, যে এইটা এবং এইটা, মনে রাখবেন, মুখে যদি হাবোধক বলি, বাস্তবটা নাবোধক, মুখে যদি নাবোধক বলি, বাস্তবটা হাবোধক। আজকে যদি শুক্রবার হইতো, তাহলে আমরা শপিং এ যেতাম, তার মানে বাস্তবতা কি, আজকে শুক্রবার না, আমরা শপিং এ যাই নাই। আর যদি বলতো, এইভাবে বলতাম, আজকে যদি শুক্রবার না হইতো, তাহলে তো আমরা শপিং এ যাইতাম না, তার মানে আজকে শুক্রবার, আমরা শপিং এও গেছি। ঠিক তেমনি এখানে প্রত্যেকটা বাক্য এরকম। যেহেতু একটা দিয়ে দেখাচ্ছি, যদি আগুন নির্বাপন বাহিনী সময় মতো আসতো, তাহলে তারা বাড়িটা বাঁচাতে পারতো, তার মানে তারা বাস্তবতা কি, সময় মতো আসে নাই, তারা বাড়িটা বাঁচাতে পারে নাই। এই জন্য এই কথাগুলো আনরিয়াল। এবার দেখেন, হ্যাডটা আগে নিয়ে আসছে, had I been in suitable age, বিটা হয়ে গেছে বিন, had I been in suitable age in 1971, যদি আমি 71 সালে উপযুক্ত বয়সের হইতাম, I might have joined the liberation war, আমি হয়তো লিবারেশন ওয়ারে অংশগ্রহণ করে থাকতাম। এখানে ইফ দিয়ে যদি বলতাম তা হইতো, ইফ আই হ্যাড বিন, ইফ হি হ্যাড বিন বললেও হইতো, কিন্তু এখানে বলেছে কি, হ্যাড ই বিন, ওইভাবে বলো, মানে ওই এই স্ট্রাকচারটাকে, হ্যাডটাকে সামনে এনে দেখালাম আর কি। if I had known her address, যদি আমি তার ঠিকানা জেনে থাকতাম, if they had known, যদি তারা তার ঠিকানা জেনে থাকতো, they would have talked to her, তারা তার সাথে কথা বলে থাকতো। হ্যাঁ, talk to her। আচ্ছা, had I been your own brother, এটা your হবে, had I been your own brother, আমি যদি তোমার আপন ভাই হতাম, I might not have let you join, আমি তোমাকে জয়েন করতে দিতাম না, এটা অতীতের কথা। আরেকটা দেখেন, had I known that you were there, যদি আমি জানতাম যে তুমি সেখানে আছো, I would have met
ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম। হ্যাড আই নোন, হ্যাডটা আগে দিয়ে করেছি, যদি আমি জানতাম যে তুমি সেখানে আছো দেন আমি তোমার সাথে দেখা করতাম। এই হচ্ছে আমাদের আনরিয়াল পাস্টের কথা। আমার মনে হয় আপনারা বুঝছেন। আসেন অতীতের বিগত সালের প্রশ্ন দেখি। এটা 39তম বিসিএস আসছিল, 39তম, এই যে গত বিসিএস এর আগে বিসিএস। হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, দেখছেন হ্যাড দিয়ে বাক্যটা দিছে, খেয়াল করে দেখেন। এই যে একটু আগে কয়েকটা দিন আগে পরীক্ষা আসছে, হ্যাড আই নোন ভার্বের পাস্ট ফর্ম, এই যে দেখেন এটাকে সরাই দেই, এইটা আসছে, এই যে হ্যাড আই নোন, এই যে এটা হ্যাড আই নোন দ্যাট ইউ ওয়ার দেয়ার, যদি আমি জানতাম যে তুমি, তাহলে পরের অংশটা কি হবে? উড হ্যাভ অথবা কুড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাভ থাকতে হবে, হ্যাভ থাকতে হবে। আই We have invited you to come in. দেখেন হ্যাড ইনভাইটেড, উড ইনভাইট, উড বি, কোনোটাই মিলে না, একটাই মিলে। আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, আমি তোমাকে ভিতরে আসতে ইনভাইট করতাম। গেল এটা। পরেরটাতে আসি, এটা 36তম বিসিএসে আসছিল। দিস কুড হ্যাভ ওয়ার্কড, দিস কুড হ্যাভ ওয়ার্কড, এই দেখেন কুড হ্যাভ ওয়ার্কড, এটা কাজ করতো ইফ আই হ্যাড বিন মোর কশাস। এখানে হ্যাড এর পরে বিন আসছে, ডানটা হবে বিন, আর এখানে হ্যাড হইছে ইফ আই হ্যাড বিন মোর কশাস। হ্যাভ হবে না, মাইট হবে না, উড হবে না, ব্যালেন্স করাটাই মূল কাজ, আর কিছুই না। এবার আসেন দেখি দিস কুড হ্যাভ, এটা আচ্ছা আরেকটু কথা বলি, এই আগের যেটা আসছে এটা আমি কত কোনটা দিলাম, সরি আই এম সরি, এই যে 3 নম্বরটা আমি দিলাম না, 36তম বিসিএস এ আসছিল দিস উড হ্যাভ কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর কশাস, যদি আমি একটু সাবধানী হইতাম, আর কি একটু সাবধান হইতাম, হ্যাড বিন। এটা হচ্ছে 36তম বিসিএস এ আসছে। এবার আসেন দেখি 35তমতে কি আসছিল, দেখেন আই এম সরি সরি সরি, এটা 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 36তম, 35তমতে কি আসছিল? একই কোশ্চেন আসছিল, কশাসের জায়গায় ফার্স্ট সাইটে, আর কিছুই না, অপশন গুলিও সেম। দিস উড হ্যাভ ওয়াট ইফ আই হ্যাড বিন, এই জন্য বিগত সালের প্রশ্ন পড়ে রাখতে হয়, একটা নম্বরের জন্য এদিক সেদিক হয়ে যায়, একটা নম্বরের জন্য বিসিএস পাস হবে, আধা নম্বরের জন্য আপনি পিলিতে টিকে যাবেন অথবা টিকবেন না, এই জন্য সবকিছু খেয়াল রাখতে হয়। ইফ আই হ্যাড বিন, একই জিনিস, একই জিনিস, খালি একটা শব্দ চেঞ্জ করছে। এবার আসেন দেখি পরেরটা, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, এবার প্রশ্ন করছে উড হ্যাভ হ্যাপেন্ড, উড হ্যাভ এর পরে ভালো পাস্ট করব, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ, ইফ এর পরে পাস্ট পারফেক্ট হবে, ইজ ব্রোকেন হয় না, উড হবে না, ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, ইজ দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, এই দুইটাতে কনফিউজড হয়ে যাবে ছাত্ররা। ব্রিজটা ভাঙ্গে গেছে, হ্যাড বিন ব্রোকেন বলার দরকার নাই, এটা মানে উত্তর যাই হতে না, কারণ অনেক জায়গায় কিন্তু ভুল উত্তর দিছে এটাতে, তবে কারেক্ট উত্তরটা হবে ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। এটাকে প্যাসিভ করা কোনো, যে এই কথাটাকে অ্যাক্টিভে রাখলে সেন্স ক্লিয়ার হয়, এটাকে প্যাসিভে নেওয়াও ভুল। ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, উত্তর হচ্ছে সি। এটা 27তম বিসিএস আসছিল, 27তম বিসিএস গেল। এবার আসেন দেখি 26তম বিসিএস এ কি আসছিল, দেখছেন প্রতিটা বিসিএস এ আসছিল আগে ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড, ইফ হি হ্যাড ট্রাইড, দেখেন হ্যাড ট্রাইড পাস্ট পারফেক্ট, তাহলে ইফ হল অংশটা পাস্ট পারফেক্ট আছে, তাহলে পরেরটা উড হ্যাভ হবে, উড বি হবে না, কুড বি হবে না, উড হ্যাভ বিন, এই একটাই মিলে, তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে বিন কেন হইলো, কে বলতে পারবে বিন কেন হইলো? উড হ্যাভ এর পরে উড হ্যাভ তো আছেই, আর বি ভার্বটা হয়ে গেছে কি বিন, আবার এটা কারণ এটা পরে হচ্ছে যে এটা প্যাসিভ, আর বিটা এই জন্য বিটা হয়ে গেছে বিন। হি উড হ্যাভ বিন, আমরা তো জানি না বিন হোক আর যাই হোক, উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম থাকলেই তো হইলো, দেখা যায় উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম আছে, বিটা হয়ে গেছে বিন। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, আর অ্যারেস্টেড হচ্ছে কি ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম অ্যাডজেক্টিভ, তাহলে হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা প্যাসিভ, কিন্তু সে অ্যারেস্ট হয়ে যাইতো ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করতো। 26তম বিসিএসে আসছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আসছে কোষাধ্যক্ষ পদে 2015 সালে গেল। এটা আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে শাহিন উড হ্যাভ নেভার টেকেন দ্য জব, শাহিন কখনই চাকরিটা নিয়ে থাকতো না, উড হ্যাভ টেকেন, দেখেন
নেভার তো অ্যাডভার্ব অন্য জিনিস। উড হ্যাভ টেকেন, উড হ্যাভ ডান, টেকেন মানে ডান, তাহলে ইফ করা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এই জায়গায় পাস্ট ইনডিফিনিট করে ইফ এর পরে ড্যাশ হোয়াট এ if he had known. তাহলে ইফ হি, He. এটা হবে না হ্যাড বিন, ইফ হি হ্যাড নোন, নোয়িং তো হবে না, পাস্ট পারফেক্ট। ইফ হি হ্যাড নোন, ইফ হি হ্যাড নোন, যদি সে জানতো। এই এটার নিচে আন্ডারলাইন কেন করছি জানেন? এটার নিচে আন্ডারলাইন করছি এই কারণে যে বিসিএস পরীক্ষার মধ্যে এই এটা দেয় নাই, কিন্তু শুদ্ধ কথা এখানে একটা এ আসবে। বিসিএস পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা ছিল না, এই জন্য আমি আন্ডারলাইন করে রাখছি। বিসিএস পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা ছিল না। হোয়াট এ গুড ডিমান্ড, হোয়াট এ গ্রেট ডিমান্ড, হোয়াট গ্রেট ডিমান্ড হবে না, শুদ্ধ নয় কথাটা। হাউ গ্রেট দা ডিমান্ড হইতে পারতো, কিন্তু হোয়াট দিলে এক্সক্লেমেটর প্রকাশ করার জন্য এখানে একটা আর্টিকেল, যেহেতু এটা নাউনকে একটা ধরা হয়েছে এই জন্য একটা এক্সক্লেমেটর, একটা আর্টিকেল এ দিতে হবে। তাহলে এটা গেল উত্তর হচ্ছে সি। তাহলে আমাদের এটা 25তম বিসিএস। আচ্ছা, এরপরে আসছিল কবে? 23তম বিসিএস এ। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, যদি আমি জানতাম তুমি আসতেছো। ইফ আই হ্যাড নোন, দেখেন এই হ্যাড নোন এর সাথে মিলে গেছে, পরেরটা উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। তাহলে আই উড গো মিলবে না, আই হ্যাড গন মিলতেছে না, আই See. উড হ্যাভ গন এই যে মিলে গেছে, আই উড হ্যাভ গন, আই উড বি গোয়িং এটাও মিলতেছে না। তাহলে উড হ্যাভ গন, উড হ্যাভ গন মানে ভার্বের পাস্ট ফর্ম, ডান মানে পাস্ট ফর্ম, গন মানে পাস্ট ফর্ম। তাহলে উত্তর হচ্ছে সি। তাহলে if I had known you were coming, I would have gone to the station, আমি স্টেশনে যেতাম। তাহলে এটা হচ্ছে 23তম বিসিএস এ আসছিল। আবহাওয়া অধিদপ্তর আসছিল সহকারী আবহাওয়াবিদ পদের জন্য 2004 সালে। গেল এটা। আরেকটা আসছে, সেটা দেখেন, dash to see if he had been able to do, তাহলে if he had been, had এর পরে been মানে পাস্ট পারফেক্ট, তাহলে would have done হবে, would come, এই যে would have done এটা হবে, may হবে না, may have হবে না, এই একটাও মিলে না, I would come, তাহলে he would have come to see us, he would have, দেখেন বি এর সাথে মিলান, he would have come to see us if he had been able to, যদি সে পারতো। বিসিএস এ এই পর্যন্ত 13টা আসছে কন্ডিশনাল, একটা হচ্ছে এজ ইফ দিয়ে আসছে, এজ ইফ, এজ ইফ অবাস্তব কথা, এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট দিলাম। 13টা কন্ডিশনালের মধ্যে 8টা কন্ডিশনালি আসছে পাস্ট কন্ডিশনাল, আনরিয়াল পাস্ট। 10ম বিসিএস থেকে 42তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে তার মধ্যে 8টা আসছে আনরিয়াল পাস্ট, 3টা আসছে আনরিয়াল প্রেজেন্ট অথবা ফিউচার, আর দুইটা আসছে কি আনরিয়াল রিয়েল ফিউচার পসিবল। এটাতে 2টা আসছে, এটাতে 3টা আসছে, এটাতে 8টা আসছে, সরি এটাতে 3টা, এটাতে একটা, আমি ভুল করছি, একটাতে একটা, আর এটাতে আসে নাই। তার মানে কি 13টা, 12টা, আর এজ ইফ হলো একটা, এটা আমি এখানে রাখি না, এজ ইফ এর আমরা ক্লাস যখন করব তখন। আর একটা কথা মনে রাখবেন, বিসিএস এর প্রস্তুতির যে স্ট্যান্ডার্ডে অন্যান্য চাকরি পরীক্ষা এগুলি থেকে কপি করে, মনে রাখবেন বিসিএস এ যেটা আসে অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা এটা থেকে কপি করে। আমরা বিসিএস দেখলাম, ব্যাংকের গুলি আমরা পরে দেখবো, ব্যাংকের গুলি এখানে আমি রাখি নাই। আপনারা, আমার মনে হয় কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে একটা ভালো আইডিয়া আপনাদের এখন হয়েছে। দেখেন 8টাই আসছে, আমি এখানে কোনো অন্যান্য চাকরি পরীক্ষা, অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার গুলো এখানে আনি নাই, কারণ 8টার পরে আর বেশি বোঝাতে গেলে সময় কুলাবে না। মানে প্রচুর, আমি 50টা দ্বারা করাইতে পারবো। মানে যত পরীক্ষার প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, যারা প্রশ্ন তৈরি করে তারা বেশিরভাগ লোকই থার্ড কন্ডিশনাল দিয়ে রাখে, বেশিরভাগ লোক পরীক্ষা থার্ড কন্ডিশনাল থাকে। তাইলে আমরা কি দেখলাম, রিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল হ্যাবিচুয়াল স্ট্রাকচার এবং তার উদাহরণগুলো দেখলাম, আনরিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল স্ট্রাকচারের উদাহরণগুলো দেখলাম। এই যে এটা রিয়েল কন্ডিশনাল হচ্ছে এইটা হচ্ছে তার স্ট্রাকচার, এটা হচ্ছে তার স্ট্রাকচার, রিয়েল কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে, ফ্যাকচুয়াল হ্যাবিচুয়াল স্ট্রাকচার হচ্ছে এইটা, ফিউচার পসিবল স্ট্রাকচার হচ্ছে এগুলো, আর আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারের স্ট্রাকচার হচ্ছে এইটা, আর পাস্টের স্ট্রাকচার হচ্ছে তোমার এইটা। এই হচ্ছে কথা। তাহলে এই ব্যালেন্সিংটা আমরা সবসময় মনে রাখবো। মনে রাখবেন রিয়েল কন্ডিশনাল ইফ ফল অংশ সবসময় প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল হবে, দুইটাই প্রেজেন্ট ইনফিনিট টেন্স। আর ফিউচার পসিবল বেলা ইফ ক্লজটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে, পরে
ক্লজটা উইল ডু, ক্যান ডু, মে ডু, মাইট ডু, ডু মানে ভার্বের বেস ফর্ম। আর আনরিয়েলে বেলা ইফ, প্রেজেন্ট অথবা ফিউচার বেলা ইফ হলো অংশটা পাস্ট টেন্স হবে, আর বি ভার্ব থাকলে ওয়্যার হবে, আর পরে একটা উড ডু, কুড ডু, মাইট ডু, উড মাইটের পরে ভার্বের, কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। আর পাস্টের বেলা আনরিয়েল পাস্টের বেলা ইফ হলো অংশটা হবে পাস্ট পারফেক্ট, আর এর পাশেরটা উড কুড মাইটের পরে একটা হ্যাভ লাগাতে হবে, ভার্বের পাস্ট ফর্ম, উড হ্যাভ ডান, কুড হ্যাভ ডান, মাইট হ্যাভ ডান। এই জায়গায় ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নিয়েও বাক্যটা বানানো যায়, যেটা স্ট্রাকচারটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে টোটাল পাস্ট কন্ডিশনাল। এখন আসেন, এই হচ্ছে টোটাল কন্ডিশনাল। এখন মিক্স কন্ডিশনাল নিয়ে একটু কথা বলে দিই আজকে। মিক্স কন্ডিশনাল আপনারা হয়তো ভাববেন এটার সাথে এটা থাকবেই, এটার সাথে এটা থাকবেই না, একটা জায়গায় মিক্স করতে পারে। এইটার বেলা এইটার সাথে এইটার সাথে এইটা হয় কখনো কখনো, এইটার সাথে এটা মিলে যায়। আমি বলতেছি আমি যদি আমি সিনেমাটা দেখতাম তাহলে এখন তো হরে কাহিনীটা বলতাম। যদি আমি ভূতটা সত্যি সত্যি দেখতাম তাহলে কিন্তু আমি এখন তোদেরকে সেই কাহিনীটা বলতাম। তার মানে দেখতাম আগে। ইফ আই হ্যাড সিন দ্য মুভি I would tell you the fact now. আমি তো এখন তোমাকে কাহিনীটা বলতাম। If I had seen the, খেয়াল করছেন? If I had seen the movie, I would tell you the fact now. যদি আমি 71 সালে মুক্তিযুদ্ধে আমার বাবা যদি অংশগ্রহণ করত, if my father had joined, if my father had joined the liberation war in 1971, আমি এখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন করতাম। I would apply, তার মানে করতামটা ভবিষ্যৎ, আমার বাবা অংশগ্রহণ করছে 50 বছর আগে। If my father had joined the liberation war, তাহলে আমি এখন আবেদন করতাম আই উড অ্যাপ্লাই ফর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাও। এইরকম মিক্স কন্ডিশনাল হতে পারে, তবে এগুলি সাধারণত পরীক্ষার মধ্যে দেয় নাই আজ পর্যন্ত। বিসিএস এবং সরকারি চাকরি পরীক্ষায়, ব্যাংকের পরীক্ষা একবার দুবার দেখা গেছে, আর বেশিরভাগ অন্যান্য পরীক্ষার মধ্যে আরো টাফ পরীক্ষা যেগুলি হয় কম্পিটিটিভ পরীক্ষা সেগুলির মধ্যে আসে। আমি আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে যে ধারণাটা দিলাম, সানজিদা আপা আর লাকি আপা ক্লাসে আছে, মিরাজ ভাই ক্লাসে আছে, আপনাদের কি কতটুকু বুঝলেন আপনাদের মতামত একটু শুনতে চাচ্ছি। না আলহামদুলিল্লাহ স্যার, ভালোই বুঝছি। এখন একটু নিজে প্র্যাকটিস করলে বাকিটা ইনশাআল্লাহ মনে থাকবে। প্র্যাকটিস তো করতেই হবে ইয়া ভাই, মিরাজ ভাই, প্র্যাকটিস করতে হবে। ক্লাসটা আপনি তো প্রথম ক্লাস করলেন, ক্লাসটা কি আপনার ভালো লাগছে? আপনি কি মোবাইলে করতেছেন না ল্যাপটপে করতেছেন? না মোবাইল, আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগছে স্যার। বোঝা গেছে? ক্লিয়ার দেখা গেছে? হ্যাঁ ক্লিয়ার দেখা গেছে, বোঝাও গেছে, সবকিছু ওকে। তারপরে আমি লেকচার শিট পাঠাই দিব, লেকচার শিটের মধ্যে সব থাকবে। লেকচার শিট পিডিএফ, একটা ইমেল নাম্বার দিবেন আমাকে, ইমেল নাম্বারে আমি এই লেকচার শিটটা কালকেই পাঠাই দিব আপনাদেরকে। জি স্যার। লেকচার শিটটা উদাহরণ টুদাহরণ সহ, লেকচার শিটটা না পেলে তো পড়তে পারবেন না। লাকি জি আপা, স্যার। আশিকা ক্লাস খুবই ভালো হয়েছে, সব ক্লিয়ার বুঝতে পারছি। বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার। প্রেজেন্টেশন কেমন ছিল আজকের? স্যার অনেক ভালো ছিল, অনেক গোছানো ছিল। স্যার এই ব্যাপারগুলাই এলোমেলো ভাবে শিখছি তো এই জন্য ধরতে খুব কষ্ট হয়। আজকে আপনি বুঝাই শেখাইছেন, এই জন্য খুব ইজিলি ধরতে পারছি। একটা অনলাইন ক্লাসের মধ্যে জিনিসগুলো ছাত্রদের কাছে ক্লিয়ার করা কিন্তু একটু কঠিন, ঠিক না আপা? জি স্যার। ওদের সামনে আমি এতগুলো স্লাইড এরকম অ্যানিমেশন গুলো কেন করছি, কাজে যাতে ছাত্রদের সামনে সবকিছু তুলে। এটা একবার বোঝা, এটা আমি প্রথম স্লাইডে বুঝাইছি, এই জিনিসটা প্রথম স্লাইডে বুঝাইছি। যদি এই জিনিসটা আমি বারবার আপনাদের সামনে না আনতাম তাহলে কি প্রথম স্লাইডের কথা কতটুকু মনে থাকতো বলেন আপনি? আচ্ছা, তারপরে বিগত সালের প্রশ্নগুলো পাশাপাশি রাখাতে ভালো হয়েছে না? জি জি স্যার। স্যার, সুন্দর হয়েছে স্যার। এবার আমরা এটার উপরে একটা বিস্তারিত বিগত সালের প্রশ্ন নিয়ে ব্যাংক টাইম সব মিলিয়ে আমরা আগামী সপ্তাহে একটা ক্লাস করবো। এমন হইতে পারে আমি শুক্রবারও ক্লাসটা দিতে পারি, যদি আমার হাতে সময় থাকে রাত্রে 9টায় আমি একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, তবে 50-50 সম্ভাবনা। যদি আমি কাজটা গুছিয়ে নিতে পারি ইনশাল্লাহ আমি শুক্রবার দিন রাত্রে 9টা বা 9:30 সময় একটা বিগত সালের প্রশ্ন দিয়া টোটাল একটা ক্লাস দিব ইনশাল্লাহ। কন্ডিশনাল সেন্টেন্সের যত প্রশ্ন এই পর্যন্ত আসছে ব্যাংক ট্যাঙ্ক সব সহ যে কোনো চাকরি পরীক্ষা আরামে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে সঞ্জিতা আপা? জি স্যার। সঞ্জিতা আপাতে কোনো কথা কইলো না। স্যার আমি তো কথা বললাম, আমি তো আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনছি, আমি মনে করছি এটা লাকি আপা বলতেছেন। না স্যার, আমি কথা বলছিলাম। আচ্ছা, আমি লাইভ স্ট্রিমটা স্টপ করে দিলাম। স্যার আমাদের কণ্ঠ আপনি আলাদা করতে পারেন না, নাম আলাদা করতে পারেন না, ঠিক আছে? আপা আসলে ভুল হয়ে যায়।